স্টুডিওর সামনে তিল ধারণের জায়গা নেই। সংবাদ মাধ্যমে রাশি রাশি প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে সুবৃহৎ হলঘরে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে কনিষ্ক চট্টোপাধ্যায় পরিচালিত ছবি স্ত্রীয়াস চরিত্রম। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন রাজশ্রী, সমর্পিতা ও পৃথ্বীরাজের মতো উজ্জ্বল তারকারা। আজ এই কনফারেন্সের সামনে তারা উপস্থিত হয়েছেন। রাজশ্রী, সমর্পিতা ও পৃথ্বীরাজ ছাড়াও সেখানে রয়েছেন ছবির পরিচালক কনিষ্ক চট্টোপাধ্যায় এবং প্রযোজক ব্রিজ সিংহানিয়া। আপামোর কৌতূহলী জনতার প্রতিনিধি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে তারা আজ রয়েছেন। খটাখট শব্দে তাদের ছবি ক্যামেরাবন্দি করছেন সাংবাদিকেরা। এই মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন রাজশ্রী ও পৃথ্বীরাজ। সাধারণত এমন লো বাজেটের ফিল্মে আমি অভিনয় করি না, কিন্তু কনিষ্ক যখন আমাকে স্ক্রিপ্টটা দেখালো, কি জানি একবার পড়েই সত্যি ফিল্মটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম, তাই চলে এলাম। আমি প্রথমটা এই ফিল্মে কাজ করতে চাইনি, কিন্তু পরে সমর্পিতা আমাকে বোঝালো, আমাকে স্ক্রিপ্টটা দেখালো, তখন তো আমি পুরো একেবারে অবাক। মানে সত্যি হ্যাটস অফ, কনিষ্ক চ্যাটার্জিকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আচ্ছা, এবার মিস্টার চ্যাটার্জি আপনি কি বলতে চান? জীবনে এই প্রথম একটা ক্রাইম থ্রিলার ছবি তৈরি করছি, নার্ভাসনেস হচ্ছে, সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা দর্শকদের উপর। দেখুন, একটা প্রশ্ন না করলেই নয়। আমি নিশ্চিত দর্শকদের মনেও এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। আপনি তিনজন স্টারকে আপনার ছবিতে একসঙ্গে কাজ করাতে রাজি করালেন কীভাবে? পুরোটাই ডেস্টিনি। হয়তো উপরওয়ালার ইচ্ছা ছিল আমার ড্রিম কাস্টিং নিয়েই এই ফিল্মটা ফ্লোরে যাক। বেশ বেশ, আশা রাখলাম আপনাদের এই সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে এক নতুন দিশা দেখাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড ইউর টিম। শহরতলির দিকে একটি মাঝারি আয়তনের বাড়ির গ্রাউন্ড ফ্লোরটাকে তৈরি করা হয়েছে সিনেমার সেট হিসেবে। এক্ষুনি শুটিং শুরু হবে। রাজশ্রী ও সমর্পিতা দুজনে দুটো চেয়ারে বসে। প্রায় সপ্তাহখানেক হয়েছে শশাঙ্ক আর পারমিতার বিয়ে হয়েছে। হঠাৎ একদিন এক অচেনা মহিলার ফোন আসে পারমিতার কাছে। সে বলে শশাঙ্কর সঙ্গে জড়িত একটি কালো অধ্যায়ের কথা মেয়েটি জানাতে চায় তাকে। এ কথা শুনে প্রথমে ফেক কল ভেবে ফোনটা কেটে দিতে গিয়েও না কেটে বরং কৌতূহলী হয়ে ওঠে পারমিতা। পারমিতা মেয়েটিকে বলে পরদিন দুপুরে আসতে। সিনেমাটা আরম্ভ হওয়ার কথা কিছুটা এইভাবে। পারমিতার ভূমিকায় অভিনয় করছেন সমর্পিতা, শশাঙ্কের ভূমিকায় রয়েছে পৃথ্বীরাজ, আর সেই অপরিচিতা মেয়েটির চরিত্রে অভিনয় করছে রাজশ্রী। প্রথম দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় দৃশ্যের শুটিং হবে, যেখানে পারমিতার বাড়ি এসে তাকে সব কথা জানাবে সেই মেয়েটি। কনিষ্ক সিনটা বুঝিয়ে দিচ্ছে দুই অভিনেত্রীকে। এই রঞ্জু, কফি মাগ দুটো জলদি রেডি করে ফ্লোরে আনার ব্যবস্থা কর। আচ্ছা, ততক্ষণ আপনাদের সিনটা বুঝিয়ে দিই। একটু পরেই কফি চলে আসবে, আপনারা কফির কাপ তুলে নেবেন। তারপরেই আমি অ্যাকশন বলবো, বলার সাথে সাথেই কফির কাপে প্রথম চুমুক দিয়ে আপনারা আপনাদের ডায়ালগ এক্সচেঞ্জ শুরু করবেন। ঠিক আছে তো? দুই অভিনেত্রী সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়ল। সেটিংয়ের দায়িত্বে থাকা তপন দাস একটা ট্রেতে করে কফি মাগ দুটো এনে এগিয়ে দিল দুই অভিনেত্রীর দিকে। রাজশ্রী ও সমর্পিতা একটি করে ধুমায়িত কফির কাপ তুলে নিল। এবার শুটিং শুরু হবে। লাইটস। আলোর ফোকাস এসে পড়ল দুই অভিনেত্রীর মুখে। ক্যামেরা অ্যাকশন। সঙ্গে সঙ্গে রাজশ্রী ও সমর্পিতা তাদের অভিনয় শুরু করল। কফির কাপে প্রথম চুমুক দিয়ে সমর্পিতা ওরফে পারমিতা বলে উঠল, এবার আপনি বলুন তো, আপনি কে, আর কি করেই বা আপনি আমার স্বামীকে চেনেন? কফি পান করতে করতে রাজশ্রী ওরফে সেই অপরিচিত মেয়েটি বলে উঠল, জানেন পারমিতা, এর পেছনে কিন্তু একটা বড় গল্প আছে। বলতে পারেন শশাঙ্কের পাশাপাশি আমার জীবনেরও কালো অধ্যায় সেটি। দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি হিয়ালি না করে দয়া করে আসল কথাটা বলবেন। আপনি শুধু এটুকু জেনে রাখুন পারমিতা, আপনার স্বামী হলেন একটি দুশ্চরিত্র হঠাৎ করে দু হাতে বুকটা চেপে ধরল রাজশ্রী।
জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে। কাট কাট! এ কি রাজশ্রী দেবী? রাজশ্রী রাজশ্রী কি হলো? চিন্তিত কি হলো? সকলে। এদিকে রাজশ্রী তখন নিঃশ্বাস নেবার মরিয়া চেষ্টা করছে। ক্রমশ তার মুখটা নীল হয়ে আসছে। ততক্ষণে গ্রিন রুম থেকে বেরিয়ে ছুটে এসেছে পৃথ্বীরাজ। আরে হঠাৎ করে কি হলো? রাজশ্রী, রাজশ্রী, আরে কেউ ডাক্তারকে খবর দাও। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। কিন্তু ডাক্তার যখন এলো তখন অনেক দেরি হয়ে গেছে। রাজশ্রীর হাত ঠান্ডা, চোখ স্থির, ঘাটটা একদিকে কাত হয়ে আছে। নাড়ি টিপতেই ডাক্তার বলে দিল, সরি, শি ইজ নো মোর। হোয়াট? এ আপনি কি বলছেন ডক্টর? পুরো সেটে যেন বজ্রপাত হলো। বজ্রাহতের মতো দাঁড়িয়ে আছে সবাই। ক্ষণিকের নিস্তব্ধতা, তারপরেই কান্নায় ভেঙে পড়লেন পৃথ্বীরাজ। তাকে সামলাতে এগিয়ে এলো কনিষ্ক। রাজু, রাজু, রাজু চোখ খোলো। রাজু, রাজু, রাজু প্লিজ আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না। রাজু প্লিজ, রাজু প্লিজ। পৃথ্বীরাজবাবু, আপনি প্লিজ শান্ত হন, কিপ কাম, আর আমার কথাটা মন দিয়ে শুনুন। যা বুঝছি, রাজশ্রী দেবীর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। শি হ্যাজ বিন মার্ডার্ড। হোয়াট? ইয়েস, ইটস আ কোল্ড ব্লাডেড হোমিসাইড, and I'll inform the police. পকেটে মোবাইল ফোনটা এক টানা বেজেই চলেছে। বিরক্ত হয়ে একবার না দেখে কেটে দেওয়ার পরেও আরও একবার ফোনটা বেজে উঠতেই মোবাইলটা হাতে তুলে নিয়ে স্ক্রিনে তাকাতেই তাঁর আক্কেল গরুম। ইন্সপেক্টর অনিরুদ্ধ ফোন করছে। প্রমাদ গোনেন শঙ্কর্ষণ রুদ্র। লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের সবেধন নীলমণি শঙ্কর্ষণ রুদ্র। সর্বদা নিজের কাজে ডুবে থাকা কাজ পাগল এই গোয়েন্দা ভদ্রলোকটি আজ অবশেষে স্ত্রীকন্যার সম্মুখে পরাজয় স্বীকার করে অবসর সময় বের করে তাদের নিয়ে এসেছেন সায়েন্স সিটি ভ্রমণে। কিন্তু এখানে আসার ঘণ্টাখানেকের মধ্যেই অনিরুদ্ধর ফোন। অনিরুদ্ধর ফোন মানেই নিশ্চয়ই কোনো জটিল কেস। কিন্তু ফোনটা ধরলেও তো কেস জন্ডিস। রেবতীর দিকে তাকিয়ে ভয় দুবার ফোনটা কেটে দিলেও তৃতীয়বার যখন মোবাইল ফোনটা আবার বেজে উঠল তখন রেবতী বলে উঠল, নিশ্চয়ই থানা থেকে ফোন। আর কি, তুলে নাও। মানে ঠিক বুঝতে পারছি না, মানে কে ফোন করেছে। যত সব। বলে গজগজ করতে করতে একটু দূরে দাঁড়ানো মেয়ে উজ্জয়িনীর দিকে হাঁটতে হাঁটতে চলে যায় রেবতী। অনিরুদ্ধর ফোনটা এবার রিসিভ করলো শঙ্কর্ষণ। হ্যালো শঙ্কর্ষণ দা, ব্যস্ত আছো? আরে ওসব ছাড়ো, কাজের কথা বলো। তোমাদের জ্বালায় দেখছি আমার ডিভোর্সটা এবার হয়েই যাবে। বলো বলো, কি হয়েছে? খুন, প্রখ্যাত অভিনেত্রী রাজশ্রী দেবী খুন হয়েছেন। হ্যাঁ, বলো কি হে? অনিরুদ্ধ কেসটা সম্পর্কে আগাগোড়া সব কথা জানায় শঙ্কর্ষণকে। তারপর বলে, কেসটা বেশ জটিল। কমিশনার সাহেব বললেন তোমাকে ইনফর্ম করতে। এখন একবার ঘটনাস্থলে আসতে পারবে প্লিজ? এখন এই সময় একটু চাপ আছে, বুঝতেই তো পারছো। মেয়েকে আর তোমার বৌদিকে নিয়ে এতদিন পরে ঘুরতে এসেছি। এখন এখান থেকে গেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে ভাই। দেখো, তোমাকে তো পুরো কেসটা আমি বললাম। তোমার হেল্প ছাড়া এই কেসে তদন্ত আমি বেশি দূর করতে পারবো না। তাই প্লিজ, যদি বুঝতেই পারছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। এই বলে কল ডিসকানেক্ট করেন শঙ্কর্ষণ। কি ব্যাপার? পরিচিত কণ্ঠস্বরে চমকে পিছন ফিরে দেখে স্ত্রী ও কন্যা গম্ভীর চোখে তাকিয়ে আছে শঙ্কর্ষণের দিকে। মানে ওই অনিরুদ্ধর ফোন এসেছিল। একটা ব্যাপার ঘটে গেছে, তাই আর কি আমাকে। তোমার যেখানে যাওয়ার চলে যাও, আমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাব। আনন্দে আটখানা হয়ে শঙ্কর্ষণ বললেন, থ্যাঙ্কস লট। আমি এক্ষুনি চলে আসবো। এই বলে এক দৌড়ে বাইরে চলে আসে শঙ্কর্ষণ। চেয়ারের উপর চিত হয়ে রয়েছে রাজশ্রীর মৃতদেহ। মুখটা নীল হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত। মৃত্যু যন্ত্রণার ছাপ এখনও স্পষ্ট তার দুই চোখে। রাজশ্রীর মৃতদেহটাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন শঙ্কর্ষণ। কিছুক্ষণের মধ্যে সকলকে জেরা করা শুরু হলো।
সকলেই কম বেশি বাঁধা গতে রাজশ্রীর মৃত্যুর মুহূর্তের বিবরণ দিল। আচ্ছা রঞ্জু, তোমাকে কফি বানাতে কে বলেছিল? বিভূতি বাবু স্যার। বিভূতি বাবু? তিনি কে? আগে আমি স্যার, বিভূতি দত্ত, প্রোডাকশন কন্ট্রোলার। আমি রঞ্জুকে বলেছিলাম কফি বানাতে স্যার। আই সি। এবার শঙ্কর্ষণ এগিয়ে যান পরিচালক কনিষ্কের দিকে। দেখুন কনিষ্কবাবু, আমি বুঝতে পারছি ব্যাপারটা এখনও ইজি নয়, কিন্তু বাস্তবটা আমাদের প্রত্যেককেই মেনে নিতে হবে। একটা অপমৃত্যু ঘটে গিয়েছে। আশা করি আপনিও চান এই হত্যা রহস্যের দ্রুত সমাধান হোক। হ্যাঁ মিস্টার রুদ্র, আপনি বলুন কি জানতে চান। রাজশ্রী দেবী কিভাবে মারা গেলেন সেই মুহূর্তটা যদি আপনি একটু আমাদের বিস্তারিতভাবে জানাতেন খুব ভালো হতো। কনিষ্ক আদ্যপান্ত পুরো ঘটনাটা জানালো শঙ্কর্ষণকে। সহযোগিতা করার জন্য ধন্যবাদ কনিষ্কবাবু। কিছু বুঝলে? ঠিকই বলেছ, কেসটা বেশ জটিল। তবে এখানকার কাজ আমার আপাতত শেষ। তুমি বডি অটোপসির জন্য নিয়ে যাও। দেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হলো। এরপর স্টুডিও থেকে বেরিয়ে শঙ্কর্ষণ এবং অনিরুদ্ধ সোজা চলে গেল থানায়। সব কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বাজল শঙ্কর্ষণের। ভয়ে ভয়ে কলিং বেল টিপলেন তিনি। 5-6 বার কলিং বেল টিপবার পরে সজোরে দরজাটা খুলে গেল। দরজার অপর প্রান্তে একেবারে রায়বাঘিনী রূপে দাঁড়িয়ে রেবতী। মানে রেবতী, এত দেরি করলো ওই অনিরুদ্ধ, বুঝলে? মানে কি বলবো তোমাকে। থাক, আর কিছু বলতে হবে না, ভেতরে এসো, অনেক দেরি হয়ে গেল। তোমাদের এখনো খাওয়া হয়নি তাই না? আমরা দুজনেই খেয়ে নিয়েছি। তোমার জন্য অপেক্ষা করাটা যে বোকামি সেটুকু আমি বুঝে গেছি। কম দিন তো হলো না তোমার সঙ্গে ঘর করছি। উজ্জয়িনী বুঝতে চায় না, ধীরে ধীরে ও বুঝে যাবে। এই বলে নিজের ঘরের দিকে পা বাড়ায় রেবতী। রেবতী থেমে যায় সে, রাগত চোখে তাকায় স্বামীর দিকে। তুমি আমার জমানো পুরনো ফিল্ম ম্যাগাজিনগুলো কোথায় রেখেছো বলো তো? খুব দরকার। ওই যেখানে পৃথ্বীরাজ, রাজর্ষি, সমর্পিতা এদের ব্যাপারে সব লেখা আর্টিকেলস রয়েছে। ফেলে দিয়েছি, আবর্জনা রাখার অভ্যেস আমার নেই। মুখের উপর দরজা বন্ধ করে বেডরুমে ঢুকে যায় রেবতী। একটা যেন ঝড় বয়ে গেল। একটু শ্বাস ছেড়ে বাথরুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ফ্রিজ খুলে রাত্রির খাবার বের করে এনে টেবিলে রাখেন শঙ্কর্ষণ। এটা প্রায় প্রতিদিনেরই শিডিউল। কর্মস্থল থেকে ফিরতে প্রায় দেরি হয় শঙ্কর্ষণের, যার ফলে তার ডিনার এভাবেই ফ্রিজে রেখে দেয় রেবতী। আহার পর্ব সারতে সারতে অনিরুদ্ধকে কল করেন শঙ্কর্ষণ। হ্যাঁ শঙ্কর্ষণ দা, বলো। অনিরুদ্ধ, আগামীকাল আমরা দুজন কলেজ স্ট্রিটে যাব, বুঝেছ? কলেজ স্ট্রিট কেন বলো তো? কিছু পুরনো ম্যাগাজিন দরকার, যেখানে যেখানে রাজশ্রী, সমর্পিতা এবং পৃথ্বীরাজের পারস্পরিক সম্পর্ক নিয়ে লেখা রয়েছে সেইগুলো। তুমি কি কিছু সন্দেহ করছো? বলতে পারো অনুমান। রাজশ্রী দেবীর মৃত্যুর পেছনে রয়েছে ত্রিকোণ প্রেম। দেরি হচ্ছে দেখে এবার শঙ্কর্ষণই বার্তালাপে ইতি টানল। ঠিক আছে অনিরুদ্ধ, আগামীকাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ গো, গুড নাইট। ফোনটা রেখে নিজের খাওয়ার প্লেট ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে প্রবেশ করেন শঙ্কর্ষণ। পরদিন সকালে লালবাজারে নিজের অফিস রুমে বসে প্রচণ্ড টেনশনে মোবাইলে কথা বলে চলেছেন শঙ্কর্ষণ। রেবতী, শোনো শোনো শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমার ভুল হয়েছে। আরে কাম অন রেবতী, তুমি তো জানো কাজে কীরকম চাপ। আরে শুনছো? হ্যালো হ্যালো। বিমর্ষ মুখে মোবাইলটা টেবিলের উপর রাখলেন শঙ্কর্ষণ। কি গো, কি ব্যাপার? আর বলো না অনিরুদ্ধ, ওই একটু মনোমালিন্য আর কি। আজ সকাল থেকেই রেবতীর তেলে বেগুনে জ্বলছে। শঙ্কর্ষণ আজ মস্ত অপরাধ করেছেন। কি তার অপরাধ? তিনি ভুলেই গিয়েছেন যে আজ তার ও রেবতীর বিবাহবার্ষিকী। সকালে এই নিয়ে একচোট হয়ে গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। গোয়েন্দা প্রবর শঙ্কর্ষণ রুদ্র যদিও বা কিঞ্চিত আপোষ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন, কিন্তু তা ধোপে টেকেনি। একটা সিগারেট ধরিয়ে অনিরুদ্ধ বললে, কেস জন্ডিস।
তা এদিকে এই কেসটার ব্যাপারে কি বুঝছো? মনে তো হচ্ছে প্রেম ঘটিত ব্যাপারই জড়িয়ে আছে। কলেজ স্ট্রিট থেকে সেদিন যে ম্যাগাজিনগুলো কিনলাম সেগুলো পড়ে যা বুঝলাম, সমর্পিতা এবং রাজশ্রীর পারস্পরিক সম্পর্কটা মোটেই সুখকর ছিল না, বরং অত্যন্ত জটিল ছিল। রাজশ্রী এক মুহূর্তের জন্যও সমর্পিতাকে টলারেট করতে পারতেন না, প্রচণ্ড ঘৃণা করতেন ওকে। নানা ছুতোনাতায় সমর্পিতাকে অপমান করতেন তিনি, বারবার সমর্পিতাকে সুযোগ সন্ধানী বলেই মনে করতেন রাজশ্রী। এ বিষয়ে উনি বেশ ফলাও করেই ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিলেন। চুপ হয়ে যান শঙ্কর্ষণ। অনিরুদ্ধ বলে ওঠে, তার মানে তুমি বলতে চাইছো সমর্পিতা এসবের পেছনে? কিন্তু এতে ওর লাভ কি? রাজশ্রীকে ছেড়ে ওকে তো পৃথ্বীরাজ বিয়ে করেছে, অ্যান্ড দে আর হ্যাপিলি ম্যারিড। তাও ঠিক, আবার এও হতে পারে পৃথ্বীরাজের কোনো গোপন কথা হয়তো রাজশ্রী জানতো। আফটারঅল তারা এক্স হাজব্যান্ড ওয়াইফ। কিছু সিক্রেট তো অবশ্যই রাজশ্রী জানতো, সে কারণেও হতে পারে পৃথ্বীরাজ রাজশ্রীকে খুন করেছে। আর কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ তো সেই সেটে উপস্থিত অনেকের ওপরই হচ্ছে অনিরুদ্ধ, কিন্তু রাজশ্রীর মৃত্যুতে ঠিক কার কার লাভ হতে পারে সেটা একটু খতিয়ে দেখতে হবে। না হে, এইভাবে বসে থাকলে কিছু হবে না। চলো। কোথায়? আগেই অটোপসি সার্জন ডক্টর চৌধুরীর সাথে একবার দেখা করব, তারপর অভিনেতা পৃথ্বীরাজের বাড়িতে যাব। একটু পৃথ্বীরাজ আর সমর্পিতা দেবীকে জেরা করতে হবে। চায় চুমুক দিয়ে নির্বিকার চিত্তে বলে উঠলেন ডক্টর চৌধুরী, রাজশ্রী দেবীর মৃত্যুর কারণটা সায়ানাইড। সায়ানাইড? বলেন কি? হ্যাঁ মিস্টার রুদ্র, তীব্র বিষ সায়ানাইড। কফির মাধ্যমেই সেই সায়ানাইড তার শরীরে প্রবেশ করেছে। খানিকক্ষণ চোখ বুজে থেকে শঙ্কর্ষণ বলে ওঠেন, একটা পত্রিকায় পড়েছিলাম রাজশ্রী ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন, ওনার সাইকোথেরাপি চলছিল। এমন সময় শঙ্কর্ষণের মোবাইলটা বেজে ওঠে। একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরে না শঙ্কর্ষণ, বরং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অনিরুদ্ধ দেখা দেখি উঠে দাঁড়ায়। আচ্ছা ডক্টর চৌধুরী, আজ তবে উঠি। আর হ্যাঁ, চাটা দারুণ ছিল, থ্যাংক ইউ ফর দ্যাট। বাড়ির বাইরে বেরোতে না বেরোতে এমন সময় শঙ্কর্ষণের মোবাইলটা আবার বেজে ওঠে। সেই আননোন নাম্বার থেকেই ফোন আসছে। ফোনটা রিসিভ করতে করতে গাড়িতে বসলো শঙ্কর্ষণ। অনিরুদ্ধ গাড়ি স্টার্ট দিল। হ্যালো। হ্যাঁ হ্যালো, মিস্টার রুদ্র বলছেন? হ্যাঁ বলছি। আমি কনিষ্ক চট্টোপাধ্যায় কথা বলছি। ও আচ্ছা, কনিষ্কবাবু বলুন। মিস্টার রুদ্র, আমি আপনাকে কিছু বলতে চাই। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলুন না। ফোনে বলতে পারবো না। আমি আপনার সাথে মিট করতে চাই। বেশ, আজ সন্ধে 7টা নাগাদ নন্দনের সামনে তাহলে অপেক্ষা করুন, আমি সেখানেই দেখা করব। আচ্ছা মিস্টার রুদ্র, অসংখ্য ধন্যবাদ। কল ডিসকানেক্ট করে শঙ্কর্ষণ। কনিষ্ক ফোন করেছে, কি বলছে? কনিষ্ক বলছে আমাকে গোপন একটা কথা বলতে চায়। অনিরুদ্ধ, আর দেরি করা ঠিক নয়। ভালোই ভালোই পৃথ্বীরাজবাবুর বাড়ি থেকে ঘুরে আসি চলো, তারপর তুমি রাজশ্রীর বাড়ি চলে যাও। ওর মায়ের সঙ্গে কথা বলা দরকার, আর ওর সাইকিয়াট্রিস্টের পুরো ডিটেলসটা আমার চাই। ততক্ষণ দেখি কনিষ্কর থেকে কোনো খবর পাওয়া যায় কিনা। ঠিক আছে। ডক্টর চৌধুরীর বাসভবন থেকে অভিনেতা পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের বাড়ি পৌঁছতে তাদের সময় লাগলো ঠিক আধ ঘন্টা। পাথরের মূর্তির মতো বসে আছে সমর্পিতা। চোখের কোণে এখনো রয়েছে শুকিয়ে যাওয়া অশ্রুজল। রাজশ্রীর মৃত্যুর পর থেকে কেমন যেন মনমরা হয়ে গেছে সে। এই তো সে আর রাজশ্রী একসঙ্গে তাদের নির্ধারিত চরিত্রের ডায়লগ বলছিল, আর তার পর মুহূর্তে রাজশ্রী এই পৃথিবীতে আর নেই। সত্যি মানুষের জীবন কত ক্ষণস্থায়ী। সমর্পিতা গতকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি।
তাকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে স্বামী পৃথ্বীরাজ। সমর্পিতা, প্লিজ প্লিজ একটু কিছু মুখে দাও। নিঃশব্দে না সূচক ভঙ্গিতে মাথা নাড়ে সমর্পিতা। তারপর মৃদুস্বরে বলে, আচ্ছা আচ্ছা, তুমি বলো না, তুমিও কি বিশ্বাস করো যে রাজশ্রীদিকে আমি বিষ দিয়ে? কতবার তোমায় বলেছি ও কথা বলবে না। দেখো দেখো, পৃথিবীর রসাতলে চলে গেলেও আমি তোমায় অবিশ্বাস করব না সমর্পিতা। যাই হোক, লক্ষ্মীটি নাও, এবার একটু খেয়ে নাও। সমর্পিতা সে কথার কোনো উত্তর না দিয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি রাজশ্রীদিকে এখনো ভালোবাসো, তাই না? হঠাৎ এই কথা শুনে পৃথ্বীরাজের চোয়াল শক্ত হয়ে ওঠে। ভালোবাসা? ওকে ওকে আমি ঘৃণা করি। চমকে ওঠে সমর্পিতা। এ কোন পৃথ্বীরাজকে দেখছে সে? যেন মনে হচ্ছিল রাজশ্রী সামনে থাকলে তাকে খুন করে ফেলত পৃথ্বীরাজ। রাজশ্রীর প্রতি পৃথ্বীরাজের মনে এত বিদ্বেষের কি কারণ হতে পারে? তখনই কলিং বেল বেজে উঠল। উফ, এখনো আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। আরে, মিস্টার রুদ্র, ইন্সপেক্টর অনিরুদ্ধ, আপনারা? ক্ষমা করবেন পৃথ্বীরাজবাবু, আপনাদের বিরক্ত করতে বাধ্য হচ্ছি। কি দরকার আপনাদের? আমাকে বলুন। আসলে আমার সমর্পিতা দেবীকে কিছু প্রশ্ন করার ছিল। দেখুন, সমর্পিতা একদম ভালো নেই। ও একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ওকে জিজ্ঞাসাবাদ করাটা একদমই ভালো হবে না। আমি বুঝতে পারছি পৃথ্বীরাজবাবু, কিন্তু আমি নিরুপায়। প্লিজ আমাকে বাধা দেবেন না। আর কিচ্ছু বলল না পৃথ্বীরাজ। অদূরে সোফায় উপবিষ্ট সমর্পিতার দিকে এগিয়ে যান শঙ্কর্ষণ। সমর্পিতার চুল উস্কো খুস্কো, বেশ আলুথালু। ঘরে যে আরও দুজন ব্যক্তি উপস্থিত হয়েছেন সে সম্পর্কে তার খেয়াল নেই। সমর্পিতা দেবী? শঙ্কর্ষণের মৃদু স্বরে চমকে ওঠে সমর্পিতা। কে? ও, মিস্টার রুদ্র, বিশ্বাস করুন, আমি এই খুন করিনি। শান্ত হন সমর্পিতা দেবী। আমি আপনাকে একবারও বলছি না যে আপনি দোষী। আমি শুধু কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি নিশ্চয়ই চান যে বা যারা রাজশ্রী দেবীকে হত্যা করেছে তারা আইনের আওতায় আসুক। প্লিজ একটু সহযোগিতা করুন। কিছুক্ষণের জন্য সকলেই চুপ। তারপর ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করলেন স্বয়ং শঙ্কর্ষণ। আচ্ছা, আপনার সঙ্গে রাজশ্রী দেবীর সম্পর্ক কেমন ছিল? খুব নিচু স্বরে সমর্পিতা জবাব দিল, রাজশ্রীদিকে আমি আমার বড় দিদির মতোই দেখতাম। দিদিকে খুব শ্রদ্ধা করতাম। আর রাজশ্রী দেবী, তাঁর ব্যবহার কেমন ছিল আপনার প্রতি? দিদির আমাকে খুব একটা পছন্দ ছিল না। জানি না কেন, আমাকে একদম সহ্য করতে পারতো না। এবার পৃথ্বীরাজ তাকে বাধা দিল। সহ্য করতে পারতো নাকি? বলো, অপমান করত, গালিগালাজ করত, অসভ্য অভাব্য ব্যবহার করত। একবার তো আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম বলে যাচ্ছে তাই একটা সিন ক্রিয়েট করলো। আপনার কখনো রাগ হয়নি? হতো না যে তা নয়, কিন্তু তাই বলে আমি স্বপ্নেও ভাবিনি যে আমি দিদিকে। কথা শেষ করতে পারল না সমর্পিতা। অঝোর ধারায় কেঁদে ফেলল সে। ও প্লিজ স্টপ সমর্পিতা। আর যাই হোক, অন্তত রাজশ্রীর জন্য চোখের জল ফেলো না। আর আপনাদেরও বলিহারি, আপনারা কেন একটা মেয়েকে টর্চার করছেন এভাবে? প্লিজ প্লিজ আমাদের বিরক্ত করবেন না। সমর্পিতা প্রতিবাদ করল, কিন্তু তার কোনো কথা কানে তুলল না পৃথ্বীরাজ। তাদের আর বিরক্ত না করে অবশেষে বিদায় নেয় শঙ্কর্ষণ আর অনিরুদ্ধ। কি শঙ্করসন্দা, কি বুঝলে? ব্যাপার তো বেশ জটিল মনে হচ্ছে। হ্যাঁ, জটিল তো বটেই অনিরুদ্ধ, বেশ জটিল। প্রাক্তন স্ত্রীর প্রতি ভালোবাসা এখনো অটুট রয়েছে পৃথ্বীরাজবাবুর মনে, কিন্তু কিছু তো একটা হয়েছে এর মধ্যে।
রাজশ্রী দেবী এমন কিছু করেছেন যার জন্য ভালোবাসার পাশাপাশি সমানভাবে তার জন্য ঘৃণাও রয়েছে পৃথ্বীরাজবাবুর মনে। কি সেটা? এরপর খানিক ভেবে শঙ্কর্ষণ বললেন, আচ্ছা অনিরুদ্ধ, তুমি সকলের ফোন নাম্বার নোট করেছিলে তো? হ্যাঁ, তার বলতে তাহলে ওই সমর্পিতা দেবীর নম্বরটা আমাকে দিও তো। ওনার সঙ্গে আমি পরে আবার যোগাযোগ করব। যা বুঝলাম তিনি কিছু একটা বলতে চান অথচ বলতে পারছেন না। খানিক সামলে উঠলেই ওনাকে যোগাযোগ করব, দেখা যাক। সন্ধেবেলা সময় 7:05। নন্দনের সামনে কর্মব্যস্ত মানুষের ভিড়। গাড়ির হর্নের কর্কশ শব্দে বধির হওয়ার উপক্রম কনিষ্কের। প্রায় আধ ঘন্টা ধরে সে দাঁড়িয়ে আছে সেখানে, অপেক্ষা করছে শঙ্কর্ষণ রুদ্রের আগমনের। যতক্ষণ না কথাটা তাকে বলতে পারছে ততক্ষণ তার শান্তি নেই। বুকটা দুরু দুরু করছে তার। যে কথাগুলো তার কর্ণগোচর হয়েছে তা যেন এখনো বিশ্বাস হচ্ছে না তার। কিন্তু লোকটা কিছু একটা আন্দাজ করেনি তো? শঙ্কর্ষণকে সেসব কথা বলতে পারবে তো কনিষ্ক? নাকি তার পূর্বেই? কে? পিঠে একটা হাতের স্পর্শে চমকে পেছন ফিরে তাকায় কনিষ্ক। ও মিস্টার রুদ্র, আপনি? কি ব্যাপার, ঘাবড়ে গেলেন যে? না মানে আসলে একটা কথা। রিল্যাক্স কনিষ্কবাবু, সামনে একটা কফি শপ আছে, চলুন সেখানে বসে বরং আপনার কথা শুনি। কফি শপে প্রবেশ করে দুটো চেয়ার টেনে বসে 2 কাপ গরম কফির অর্ডার দিয়ে তার প্রশ্ন ছুঁড়ে দিলেন শঙ্কর্ষণ রুদ্র। হ্যাঁ, এবার বলুন কনিষ্কবাবু। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল কনিষ্ক, তারপর বলা শুরু করল। সুসজ্জিত অফিস, সব আসবাবপত্র পরিপাটি করে সাজানো। দোর্দণ্ড প্রতাপ সিংহানিয়া সাহেব বসে সকালের সংবাদপত্র পড়ছিলেন। এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বরে নড়ে চড়ে বসলেন মিস্টার সিংহানিয়া। ভিতরে আসতে পারি? সামনে চেয়ে দেখলেন কেবিনের কাঁচের দরজা ঠেলে মুখ বাড়িয়েছে পরিচালক কনিষ্ক চট্টোপাধ্যায়। ও কনিষ্কা, এসো এসো, কাম ইন। ভেতরে এসে চেয়ারে বসল কনিষ্ক। মিস্টার সিংহানিয়া, আসলে আমি আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছিলাম সিনেমাটার ব্যাপারে। একটা আনফর্চুনেট ব্যাপার তো ঘটে গেছে। খুব খুব ডিমোটিভেটেড হয়ে গেছি। এবার কি করণীয়? তো इसमें परेशानी की क्या बात है? ফিল্মের কাজ চলবে, আর চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব এই সিনেমার কাজটা শেষ করার। এই মাসের শেষে ট্রেলারটা যেন রিলিজ হয়। শুটিং কন্টিনিউ করব? না মানে এমন একটা আনফর্চুনেট সিচুয়েশন। কি তখন থেকে আনফর্চুনেট সিচুয়েশন এইসব বলছো? এই আনফর্চুনেট সিচুয়েশনটাই একটা গোল্ডেন অপরচুনিটি কনিষ্কা, এটা বুঝতে পারছো না? এক অজানা উল্লাসে চকচক করছে সিংহানিয়ার 2 চোখ। শোনো, রাজশ্রীর মৃত্যুতে ফিল্মি দুনিয়া এখন সরগরম। এই সময় যদি এই সিনেমা রিলিজ হয় তাহলে সিম্প্যাথি নিয়েও প্রচুর ভিউয়ার্স এই সিনেমা দেখতে আসবে, সব হল হাউসফুল থাকবে। এই অপরচুনিটি আমি কিছুতেই মিস করতে পারবে না। আর তাছাড়া রাজশ্রী অনেক সময় অ্যাটিটিউড দেখিয়ে শুটিংয়ের মাঝে সব বানচাল করে চলে গেছে। চূড়ান্ত ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রডিউসারদের। কোনোদিন কারোর অসুবিধের কথা ভাবেনি সে। তাই এই আনফর্চুনেট সিচুয়েশনেও আমি আমার সিনেমার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। থামলেন সিংহানিয়া। আচ্ছা আচ্ছা, বেশ। চা বা কফি কিছু নেবে? না মিস্টার সিংহানিয়া, আচ্ছা আজ তবে আসি। এই বলে চেয়ার ছেড়ে উঠে কেবিন থেকে বেরিয়ে যায় কনিষ্ক। সিংহানিয়ার কেবিন থেকে বেরিয়ে অফিসের সুবৃহৎ করিডোরে হাঁটতে থাকে সে। হঠাৎ প্যান্টের পকেটে হাত দিতেই চমকে ওঠে সে। মোবাইলটা মিস্টার সিংহানিয়ার কেবিনেই ভুলে এসেছে সে। দ্রুত গতিতে আবার হাঁটা দেয় সিংহানিয়ার কেবিনের দিকে। কাচের দরজার কাছে পৌঁছতেই স্তব্ধ হয়ে যায় কনিষ্ক।
বরফের মতো জমে যায় তার পা দুটো। সিংহানিয়া ফোনে চেঁচিয়ে কার সঙ্গে যেন কথা বলছেন তখন। ওই রাজশ্রীর জন্য আমার মনে এক ফোঁটাও সিম্প্যাথি নেই। সালি কুতিয়া, ও আমার কাকাকে শেষ করেছে, ওর মৃত্যুর ফায়দা তো আমি নেবই। একটা কথা এই ইন্ডাস্ট্রিতে সবাই জানে, ব্রিজ সিংহানিয়া সহজে কিছু বলে না। আন্ডারস্টুড? এমন সময় কাঁচের দরজায় পুনরায় টোকা পড়ে। সচকিত হয়ে যান সিংহানিয়া। কন? আমি মিস্টার সিংহানিয়া। ও, কনিষ্কা। আমি ফোনটা আমার ফোনটা ফেলে গিয়েছিলাম, নিতে এলাম। ও হ্যাঁ, শো। আতঙ্কে সারা শরীর কাঁপছে কনিষ্কের। চোয়াল শক্ত হয়ে গিয়েছে সংকর্ষণ রুদ্রর। এই ব্যাপার। থ্যাংক ইউ কনিষ্কবাবু, থ্যাঙ্কস লট। একটা নতুন তথ্য পেলাম আপনার থেকে। আমি ভাবার চেষ্টা করছিলাম রাজশ্রী দেবীর মৃত্যুতে ঠিক কার কার লাভ হতে পারে, পৃথ্বীরাজ এবং সমর্পিতা বাদে। এবার আমার তালিকায় নথিভুক্ত হলো আর একটা নাম, প্রডিউসার ব্রিজ সিংহানিয়া। হে কি ইন্সপেক্টর সাহেব, আপনি? কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে গিয়েছে রাজশ্রীর মা শান্তা দেবীর। হ্যাঁ, একটু দরকার ছিল, তাই। আসুন, ভেতরে আসুন। ভেতরে ঢুকে একটা সোফায় বসলো অনিরুদ্ধ। আপনিও বসুন শান্তা দেবী। বলুন, কি জানতে চান? আপনার মেয়ের মৃত্যুর জন্য আপনার কার উপর সন্দেহ হচ্ছে? সন্দেহ? সন্দেহ আর কার উপর হবে? ওই শয়তান সমর্পিতা আমার মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য সব কেড়ে নিয়েছিল। প্রথমে পৃথ্বীরাজকে বশ করে ওকে আমার মেয়ের থেকে আলাদা করে দিল। তারপর আমার মেয়েটার প্রাণ নিয়ে নিল। শান্ত হন শান্তা দেবী। কি করে শান্ত হব আমি ইন্সপেক্টর সাহেব? আমি আমার মেয়েকে হারিয়েছি, চিরতরে আমার মেয়েকে হারিয়েছি। আপনি ওই সমর্পিতাকে শাস্তি দেবেন? কথা দিন। আমি কথা দিচ্ছি, যদি আমি সমর্পিতা দেবীর বিরুদ্ধে কোনো প্রমাণ পাই তাহলে অবশ্যই তাকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে। আপনি শান্ত হন। একটু জলপান করেন শান্তা দেবী। রাজশ্রী, আমার রাজশ্রী। আচ্ছা, রাজশ্রী দেবী কি ক্রনিক ডিপ্রেশনে ভুগছিলেন? যার স্বামী অন্য নারীর সঙ্গে লটঘট করতে ব্যস্ত হয়, সেই মেয়ে ডিপ্রেশনে ভুগবে না তো কে ভুগবে বলুন? আচ্ছা, রাজশ্রী দেবী কোনো সাইকিয়াট্রিস্টের চিকিৎসাধীন ছিলেন কিনা আপনি জানেন? না, আমাকে বিশেষ কিছু বলতো না ও। তবে ডাক্তার সে দেখাতো, এটুকু জানি। বেশ, সেক্ষেত্রে আমি ওনার ঘরে তল্লাশি নিতে চাই। আপনার কোনো? না, আমার কোনো আপত্তি নেই। দোতলার দ্বিতীয় ঘরটা রাজশ্রীর, আপনি সার্চ করে দেখুন। আমার আর এসব ভালো লাগছে না। ধন্যবাদ, বেশি সময় আপনার নেব না। ঘরের প্রত্যেকটা আসবাব পরিপাটি করে সাজানো। দক্ষিণ খোলা জানালা, তার ঠিক পাশেই শোভা পাচ্ছে মাঝারি সাইজের বইয়ের আলমারি। রাজশ্রী রুচিশীল ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একমাত্র বিছানাটা কেমন যেন অগোছালো, বেমানান। বোঝাই যায় বাড়িতে থাকলে রাজশ্রীর সিংহভাগ সময় নিশ্চয়ই কাটত এই বিছানাতে শুয়ে বসে। ডিপ্রেশন, মানসিক অবসাদ অতি মারাত্মক জিনিস। একটা জলজান্ত মানুষকে ক্লিবে পরিণত করে দেয়। বিছানার পাশে দেরাজের উপর রাখা একটা কাগজ তুলে নিল অনিরুদ্ধ। একটা প্রেসক্রিপশন। ডাক্তারের নামের উপর দৃষ্টি নিক্ষেপ করে অনিরুদ্ধ। ডক্টর সঞ্জয় শর্মা, ইনি তার মানে রাজশ্রীর সাইকিয়াট্রিস্ট। প্রেসক্রিপশনটা সঙ্গে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে অনিরুদ্ধ, এমন সময় তার দৃষ্টি চলে যায় বিছানার বালিশের দিকে।
বালিশের তলা থেকে কি যেন একটা উঁকি দিচ্ছে। শটান বালিশটা সরিয়ে নেয় সে দেখে একটা বাদামি রঙের ডায়েরি। সেটাও তুলে নেয় অনিরুদ্ধ। তারপর ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এসে শান্তা দেবীকে বলে, আমার সার্চ করা হয়ে গেছে। এই প্রেসক্রিপশন আর এই ডায়েরি আপাতত আমার জিম্মায় রইল। আর বিরক্ত করব না আপনাকে। নমস্কার। নন্দনের ঠিক সামনেই দাঁড়িয়েছিল শঙ্কর্ষণ। খানিক দূরে অনিরুদ্ধর জিপটা এসে দাঁড়াতেই তার উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন শঙ্কর্ষণ। অনি, এই তো শঙ্কর্ষণ দা। তারপর কথা হলো? হ্যাঁ হলো, বেশ কিছু সূত্র পেলাম। আর তোমার ওদিকে কি হলো? রাজশ্রী দেবীর বাড়ি থেকে অমূল্য রতন কিছু উদ্ধার করতে পারলে? ভালো বললে। হ্যাঁ পেয়েছি। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, এর মতো করেই সত্যিই অমূল্য রতন পেয়েছি। আমি তো গিয়েছিলাম রাজশ্রী দেবীর মাকে ইন্টারোগেট করতে আর ওনার সাইকিয়াট্রিস্টের ডিটেলস জানতে, কিন্তু সেখানে গিয়ে সেই সাথে কি পেলাম জানো? রাজশ্রী দেবীর ডায়েরি। কি বলছো অনিরুদ্ধ? হ্যাঁ শঙ্কর্ষণ দা, ওই ডায়েরিতে রাজশ্রী দেবী ওনার দিনলিপি লিখতেন। সাউন্ডস ইন্টারেস্টিং। ডায়েরিটা আমাকে দিও তো একবার। হ্যাঁ অবশ্যই। আসবার পথে স্ত্রীর জন্য একটা ফুলের তোড়া কিনে নিয়েছিলেন শঙ্কর্ষণ। কলিং বেল বাজতেই যথারীতি দরজা খুলল রেবতী, আর তখনই তাকে জড়িয়ে ধরে গালে আলতো চুম্বন করল শঙ্কর্ষণ। হ্যাপি অ্যানিভার্সারি মাই ডার্লিং। আর রাগ করে থেকো না প্লিজ। তোমার ভীমরতি নিজের কাছে রাখো। কাল মেয়ের অঙ্ক পরীক্ষা, সে খেয়াল আছে? আগের অ্যাসেসমেন্টে জাস্ট পাস মার্ক তুলেছে। এভাবে চলতে থাকলে মেয়ের পড়াশোনা লাটে উঠবে। কতবার বলেছি মেয়েটাকে একটু অঙ্কে গাইড করে দাও। কলেজ জীবনে তো গণিতের বড় পণ্ডিত হিসেবে গোটা কলেজে বুক চাপড়ে বেড়াতে। ওটা না করলে কি তুমি আমার প্রেমে পড়তে? আবার বাজে কথা। ইতিমধ্যে মেয়ে উজ্জয়িনী দৌড়ে এসে বলল, বাবা তুমি আর মা কলেজে কি কি করতে গো? বলো না বাবা, বলো না প্লিজ, শোনাও না সেসব গল্প বাবা প্লিজ। একটি চড়ে তোমার সব কটা দাঁত ফেলে দেবো। যাও গিয়ে অঙ্ক করো। যেমন বাপ তার তেমন মেয়ে। এসব দেখে শঙ্কর্ষণ হেসে খুন। খাওয়া দাওয়া শেষ হতে শঙ্কর্ষণকে রেবতী বলল, শোনো, মেয়ের পিছনে বকতে বকতে আমার মাথা ধরে গেছে। আমি পাশের ঘরে শুতে গেলাম, তুমি মেয়ের কাছে বসো, অঙ্কগুলো কেমন কি পারছে দেখো। এই বলে রেবতী চলে গেল। ততক্ষণে মেয়ে উজ্জয়িনী তার ঘরে চলে গেছে। মেয়ের ঘরে প্রবেশ করল শঙ্কর্ষণ। কিরে, কি হলো? মন খারাপ করে আছিস যে? দূর, ভালো লাগে না। একটা গল্প শুনবো ভেবেছিলাম, মা বকা দিয়ে দিল। আরে শোন না, ঘুমানোর সময় তোকে আমি গল্প বলবো। এখন অঙ্কটা করে নে, আর ততক্ষণে তোর বাবা তার হোম টাস্ক করুক। এই বলে রাজশ্রীর ডায়েরিটা হাতে তুলে নিলেন শঙ্কর্ষণ। আর ডায়েরিটা পড়তে পড়তেই শঙ্কর্ষণ বুঝে গেলেন অনিরুদ্ধ ঠিকই বলেছে। সত্যি এই ডায়েরি একটি অমূল্য রতন। এই ডায়েরির প্রতিটি পৃষ্ঠার লেখার ছত্রে ছত্রে উঠে আসছে নানান অজানা সত্য ঘটনা। জিও অনিরুদ্ধ, ইউ ডিড আ গ্রেট জব। হ্যাঁ, কি কিছু বললে আমায়? হ্যাঁ, ও সরি, না মা, তুই অঙ্ক কর। এই বলে ডায়েরির পৃষ্ঠাগুলোয় মনোনিবেশ করলেন শঙ্কর্ষণ। কফি কাপে আয়েশ করে চুমুক দিলেন প্রডিউসার ব্রিজ সিংহানিয়া। সকালে দুধ, চিনি আর নেসক্যাফে গোল্ড সহযোগে তৈরি কফি ছাড়া দিনটা ভালো যায় না তার। একটা ফিল্ম ম্যাগাজিনের পৃষ্ঠায় চোখ রেখে গরম কফি পান করে চলেছেন তিনি। এমন সময় কাঁচের দরজা ঠেলে তার প্রাইভেট সেক্রেটারি স্নিগ্ধা উঁকি দিয়ে বলল, গুড মর্নিং স্যার, ভিতরে আসবো? গুড মর্নিং স্নিগ্ধা, প্লিজ কাম ইন। বলো, আজ সকালের তাজা খাবার কি?
স্যার, লালবাজার থেকে ডিটেকটিভ শঙ্করসন রুদ্র এসেছেন আপনার সাথে দেখা করতে। ক্ষণিকের জন্য ভ্রূম কুঁচকে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নেন সিংহানিয়া। আচ্ছা, ওকে, ওনাকে ভিতরে নিয়ে এসো। স্নিগ্ধা চলে যায়। মিনিট খানিকের মধ্যেই ঘরে প্রবেশ করেন শঙ্করসন। নমস্কার মিস্টার রুদ্র। নমস্কার মিস্টার সিংহানিয়া। আসুন, বসুন। এই মাখন, আরও 2 কাপ কফি নিয়ে এসো। আরে না না, এসবের আহা, আপনি আজ প্রথমবার এসেছেন মিস্টার রুদ্র, আপনার খাতিরদারি তো করতেই হবে। শঙ্করসন আর আপত্তি করলেন না। মাখন সেখান থেকে চলে যায়। হ্যাঁ, এবারে বলুন মিস্টার রুদ্র, আমি কি করতে পারি? রাজশ্রী দেবীর মার্ডার কেসটার তদন্তভার আমার উপরে পড়েছে। সে খবর আমি পেয়েছি। তা আপনি আমার কাছে কেন এসেছেন সেটাই জানতে চাইছি। মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে যে শঙ্করসনের আগমনে সিংহানিয়া অসন্তুষ্ট সে কথা বুঝতে পারলেন শঙ্করসন। ওই রাজশ্রী দেবীর কেসটা সম্পর্কেই কয়েকটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম। বেশ, ভেরি ওয়েল। তবে দেখুন, রাজশ্রীর মৃত্যু সম্পর্কে যদি আপনি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে সেই বিষয়ে আমি আপনাকে বিশেষ সাহায্য করতে পারবো না, কারণ আমি স্পটে ছিলাম না। তা জানি। আচ্ছা, রাজশ্রী দেবী কেমন ছিলেন মিস্টার সিংহানিয়া? সেটা তো কারো অজানা নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল জানে। এমনকি 2-1টা হিন্দি ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। সিংহানিয়ার কথার পরিপ্রেক্ষিতে সরাসরি কিছু না বলে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে শঙ্করসন বললেন, মিস্টার সিংহানিয়া, মে আই? ও শিওর শিওর। থ্যাঙ্কস। আমি কিন্তু অভিনেত্রী রাজশ্রী দেবীর কথা বলিনি মিস্টার সিংহানিয়া। আমি জানতে চেয়েছি ব্যক্তি রাজশ্রী দেবী সম্পর্কে। আর এই বিষয়ে আপনারা যারা তার সঙ্গে কাজ করেছেন, যারা তাকে চিনতেন ব্যক্তিগতভাবে, তারাই ভালো বলতে পারবেন, তাই না? ওয়েল, আমারও যে রাজশ্রীর সঙ্গে খুব মেলামেশা ছিল তা নয়, তবে তবে কি মিস্টার সিংহানিয়া? তবে রাজশ্রীর একটু অ্যাটিটিউড প্রবলেম ছিল। শুনেছি এর আগে বেশ কয়েকটা সিনেমায় কাজ করবার সময় শুটিংয়ের মাঝেই ছেড়ে চলে গেছিল সে। এর জন্য মুশকিলে পড়তে হয়েছে বেশ কিছু প্রডিউসারকে। ওয়েল, থ্যাংক গড আমার সঙ্গে ওই রকম কিছু করেনি। অবশ্য এগুলো সবই আমার শোনা কথা। আর কিছু? ওই সামান্য একটু অহংকার বা দম্ভ ছিল, তবে রাজশ্রীর মতো স্টারদের ক্ষেত্রে দ্যাটস কোয়াইট ন্যাচারাল। সিগারেটে একটা সুকটান করলেন শঙ্করসন। সিংহানিয়া এবার বললেন, মিস্টার রুদ্রা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই করুন। রাজশ্রীর মৃত্যুতে কার লাভ হতে পারে বলে আপনার মনে হয়? শঙ্করসন খানিক চুপ করে থাকেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, আপনার। সরি? শঙ্করসনের কথার আকস্মিকতায় চমকে ওঠে সিংহানিয়া সাহেব। রাজশ্রী দেবীর মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ আপনার মিস্টার সিংহানিয়া। হোয়াট দ্য? আরে শান্ত হন মিস্টার সিংহানিয়া, এটা তো জাস্ট একটা একাডেমিক ডিসকাশন। আপনার কি মনে হয় আমি কি পাগল আছি? এম আই ক্রেজি? আপনার কোনো আইডিয়া আছে এই ফিল্মে কত কোটি টাকা আমি ইনভেস্ট করেছি? আপনি কি ভাবেন? কি ভাবেন মিস্টার রুদ্রা? যে ফিল্মের আমি প্রডিউসার, সেই ফিল্মেরই হিরোইনকে খুন করিয়ে কোটি কোটি টাকা লস করব? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? এতটা বলে হাঁপাতে থাকে মিস্টার সিংহানিয়া। দেখুন মিস্টার সিংহানিয়া, এই কথা সবাই জানে ওইটুকু লস আপনার মতো বড় মাপের প্রডিউসারের কাছে নস্যি। খানিকক্ষণ চুপ করে থাকেন মিস্টার সিংহানিয়া। কি হলো বলুন। বিলিভ মি মিস্টার রুদ্রা, আমি রাজশ্রীকে খুন করিনি, কিন্তু ওর মৃত্যুতে আমার এতটুকু দুঃখ বা সিম্প্যাথি নেই। আর সেজন্য
সেজন্য আমি ওর মৃত্যুর ফায়দা নিব। আপনি জানেন কনিষ্কা এসেছিল আমার কাছে স্ত্রী চরিত্রমকে কন্টিনিউ করার ব্যাপারে। আমি স্ট্রেট বলে দিয়েছি ফিল্ম চলবে। রাজশ্রীর মৃত্যুতে এখন আউট অফ সিম্প্যাথি অনেক দর্শক এসে এই সিনেমা দেখবে। হ্যাঁ, এটা রাজশ্রীর শেষ সিনেমা। ইমোশনটা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, কিন্তু আপনি হয়তো বুঝতে পারলেন না যে ইমোশনাল হয়ে রাজশ্রীকে হত্যা করার পেছনে আপনার একটা সম্ভাব্য মোটিভ আপনি আমাকে বলে দিলেন। কনিষ্কবাবু একজন উঠতি পরিচালক। ভালো কোনো সিনেমা ইতিমধ্যে তাঁর দ্বারা পরিচালিত হয়নি, সেক্ষেত্রে তার সিনেমা দেখতে সেভাবে হলগুলো ভর্তি হবে না এমন আশঙ্কা হয়তো আপনি করেছিলেন। সেই জন্যই হয়তো এই কাজটা আপনি করেছেন। কি পাগলের মতো তখন থেকে বলে যাচ্ছেন? আপনার লিমিট ক্রস করবেন না মিস্টার রুদ্রা। আমি কিন্তু মানহানির মামলা। কাকে করবেন অভিযোগ? কমিশনার অসিত ধর নিজে আমাকে বলেছেন এই কেসের জন্য আমি যাকে খুশি ইন্টারোগেট করতে পারি। রাজশ্রী দেবীর মৃত্যুর কিনারার জন্য ওপর মহল থেকে প্রচুর চাপ আসছে সিংহানিয়া সাহেব। কাজেই বুঝতেই পারছেন আপনার কিচ্ছু করার নেই। এবার একটু শান্ত হলেন সিংহানিয়া। ঠিক আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম এই ফিল্ম সেরকম চলবে না বলে পাবলিকের অ্যাটেনশন পেতে আমি রাজশ্রীকে খুন করেছি। ওকে, কিন্তু যখন আমার মনে হলো এই সিনেমা সেরকম চলবে না, তাহলে আমি তাতে টাকা ইনভেস্ট করতে গেলাম কেন? সেটা তো আপনি ভাবছেন না। আমি কি এতই বোকা, মূর্খ? একটা সিনেমা চলবে কি চলবে না সেটা তো আমি প্রথমেই বুঝে যাব, তাই না? উদ্দেশ্য আপনার আছে বই কি মিস্টার সিংহানিয়া। আপনি নিশ্চয়ই জানেন রাজশ্রী দেবী একবার একটা সিনেমার শুটিং চলাকালীন মাঝপথে কাজ ছেড়ে চলে যান, যার ফলে অথই জলে পড়তে হয় সেই ফিল্মের প্রডিউসারকে। পরে শুনেছিলাম অবসাদে তার মৃত্যু হয়। আপনি কি অস্বীকার করতে পারেন সেই প্রডিউসার আর কেউ নন আপনার কাকা মিস্টার মহেশ সিংহানিয়া? কিছুক্ষণ নীরব থাকেন মিস্টার সিংহানিয়া, তারপর ধীরে ধীরে বলেন, আপনি ঠিকই বলেছেন মিস্টার রুদ্রা, উনি আমার আঙ্কেল। সেজন্য রাজশ্রীর প্রতি আমার আগ্রহ একটা ছিল, কিন্তু কিন্তু বিলিভ মি, আমি রাজশ্রীকে খুন করিনি। আপনি বিশ্বাস করেন? সেটা তো সময় বলবে মিস্টার সিংহানিয়া। যাই হোক, আজ তবে আসি, নমস্কার। আর হ্যাঁ, কফিটা খুব ভালো ছিল। সিংহানিয়ার অফিস থেকে বাইরে বেরিয়ে আসতেই একটা পুলিশ জিপ এসে দাঁড়ালো শঙ্কর্ষণের সামনে। জিপ থেকে নেমে আসে অনিরুদ্ধ। কি কথা হলো প্রডিউসার সাহেবের সঙ্গে? হ্যাঁ হলো। তা এখন কোথায় যাবে? পৃথ্বীরাজের বাড়ি। ওকে, উঠে বসো গাড়িতে। কিন্তু বাড়িতে সমর্পিতা বা পৃথ্বীরাজ কাউকেই পাওয়া গেল না। জানা গেল পৃথ্বীরাজ কর্পোরেট ক্লাবে গিয়েছে। তৎক্ষণাৎ গাড়ি ছুটল কর্পোরেট ক্লাবের দিকে। আমি রাজশ্রীর মৃত্যুতে আমার রাজশ্রী দেবীর মৃত্যুতে আপনার কি লাভ বা সুবিধে হতে পারে সেটাই আমি জানতে চাইছি পৃথ্বীরাজবাবু। কিন্তু এই প্রশ্ন আমায় কেন করছেন? কারণ রাজশ্রী আপনার প্রথমা স্ত্রী। এখন সেই সম্পর্ক চুকে গেলেও এতটা কুল আপনি কিভাবে ছিলেন, এটা কি একটু সন্দেহের উদ্রেক করে না? চুপ করে থাকে ডাক সাইডে অভিনেতা পৃথ্বীরাজ। কি হলো, জবাব দিন। দেখুন প্লিজ, আপনারা এই বিষয়ে সমর্পিতাকে আর ইন্টারোগেট করবেন না। রাজশ্রীর খুনও করেনি। মেয়েটা এমনিতেই খুব ভেঙে পড়েছে। শঙ্কর্ষণ খানিকক্ষণ পরে প্রশ্ন করেন, আচ্ছা, সমর্পিতা দেবীর সঙ্গে আপনার প্রথম আলাপ কোথায়? মানসী ছবির সেটে। পুরুলিয়া থেকে এসেছিল, বড্ড স্ট্রাগল করছিল। সেখানেই ওর সঙ্গে প্রথম আলাপ হয় এবং ক্রমেই ঘনিষ্ঠতা হয়, তাই তো? মাথা নাড়ে পৃথ্বীরাজ। রাজশ্রী দেবীর সাথে আপনার ডিভোর্সটা হলো কেন? পৃথ্বীরাজ খানিকক্ষণ নীরব থাকে,
প্লিজ পৃথ্বীরাজবাবু, কোনো কিছু গোপন না করে আমাদের সত্যিটা বলুন। দেখুন, এই কথাটা ঠিক, রাজশ্রী আমার এক্স ওয়াইফ, কিন্তু তার মৃত্যুতে আমার দুঃখ হলেও সেই অর্থে কষ্ট হয়নি জানেন। তার কারণ? আবারও নীরব থাকেন পৃথ্বীরাজ। দেখুন পৃথ্বীরাজবাবু, আপনি আমাকে সত্যি কথাটা বলুন। জানবেন, কোনো রকম অসত্য কথা বললে বা কিছু গোপন করলে সন্দেহের তীর কিন্তু আপনার দিকেই ধাবিত হবে। ও ও আমাকে কোনোদিন বোঝার চেষ্টা করেনি। শি ওয়াজ ম্যানিপুলেটিভ। মানসিকভাবে অসুস্থ ছিল রাজশ্রী। আমাকে অন্য কারোর সঙ্গে দেখলেও পাগল হয়ে উঠত। এই নিয়ে রোজ আমাদের বাড়িতে ঝগড়া অশান্তি চলতেই থাকতো। ভালোবেসে প্রথম বিয়ের প্রস্তাবটা আমি ওকে দিই, কিন্তু তারপর একটু একটু করে ও আমার সেই ভালোবাসা হারাতে থাকলো। আর সেই জায়গায় আমার মনে নিয়ে আসলো ভয়। ভয়? কিসের ভয়? আতঙ্কে দু চোখ বন্ধ করে ফেলেন পৃথ্বীরাজ। ওর সেই রূপ আপনারা দেখেননি মিস্টার রুদ্র, আপনারা কেউ দেখেননি। যে রাজশ্রীর সাথে তার অনুরাগীরা পরিচিত, এ সেই রাজশ্রী নয়, এ এক সম্পূর্ণ অন্য রাজশ্রী। তাকে শুধু আমি দেখেছি। আমি একবার একটা মেয়েকে জাস্ট হ্যালো বলেছিলাম, তার প্রতিক্রিয়ায় রাজশ্রী যেভাবে ভায়োলেন্ট হয়ে উঠেছিল, সাইকো হয়ে উঠেছিল। এইভাবেই মানসিকভাবে একটু একটু করে ওর থেকে আমি দূরে সরে যাই। আর তারপর একদিন আমার জীবনে আসে সমর্পিতা। ওকে ও কম অপদস্থ করেনি, তবু মেয়েটা একটা শব্দ উচ্চারণ করেনি ওর বিরুদ্ধে। আচ্ছা আপনি বলুন তো, এমন মেয়েকে ভালো না বেশে থাকা যায়? ক্রমে একটু একটু করে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি, আর অবশেষে বিয়ে করি। নীরব থাকেন শঙ্কর্ষণ। কিন্তু আপনি বিশ্বাস করুন, রাজশ্রীর হত্যায় আমি বা সমর্পিতা কেউই জড়িত নই। ঠিক আছে, আজ তবে উঠলাম। বলে বেরোনোর জন্য পেছন ফিরেও থেমে যান শঙ্কর্ষণ। একটা প্যাড এগিয়ে দেন পৃথ্বীরাজের দিকে। কিছু যদি মনে না করেন, একটা অটোগ্রাফ দেবেন? নিশ্চয়ই। পৃথ্বীরাজ অটোগ্রাফ দিলেন। সেটা নিয়ে হাসি মুখে শঙ্কর্ষণ বললেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নমস্কার। তা এবার এই অধমের কি করণীয় বলে দাও। আপাতত সমর্পিতা দেবীর ফোন নম্বরটা দাও। আর একটা কাজ করো, ঘটনাস্থলে অনেকেই আমাকে সব কথা বলেনি, আমি তাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। কয়েকজনের নাম বলছি, লালবাজারে ডেকে পাঠাও আগামীকাল। আচ্ছা, এই যে সমর্পিতার ফোন নাম্বার। নিজের মোবাইলে একটা নাম্বার ডায়াল করলেন শঙ্কর্ষণ। অনেকক্ষণ পর ফোনের ওপার থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। হ্যালো, সমর্পিতা দেবী, আমি শঙ্কর্ষণ রুদ্র কথা বলছি। আশা করি আমাকে ভুলে যাননি। ও মিস্টার রুদ্র, বলুন। সেদিন আপনাকে বিরক্ত করার জন্য আমি সত্যিই দুঃখিত। এখন আছেন কেমন আপনি? আগের চেয়ে অনেকটা ভালো, থ্যাঙ্কস। দেখুন না, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি এই কেস সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর খুঁজছি, এবং আমি জানি তার কিছু উত্তর আপনি আমাকে দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার স্বামী। তিনি আপনার সাথে আমাদের দেখা করতে দিচ্ছেন না, যেহেতু আপনি ট্রমায় আছেন। আমি এখন ঠিক আছি। আমিও আপনাকে অনেক কিছু বলতে চাই, কিন্তু বাড়িতে সেসব নিয়ে কথা বলতে চাই না। মানে আপনি কি অন্য কোথাও দেখা করতে চান? মানে আমার তরফ থেকে কিন্তু কোনো অসুবিধে নেই। আগে হ্যাঁ। বেশ, আমি রাজি। বলুন কোথায়? তাহলে আজ ঠিক সন্ধ্যে 7টার সময় বাইপাসের ধারে রন্দে বাসন্তী ধাবাতে আপনি আমার জন্য অপেক্ষা করবেন। ঠিক আছে। বাইপাসের ধারে অবস্থিত রংদে বাসন্তী ধাবা। 7টা বাজতে এখনো 10 মিনিট বাকি। ধাবার একটা টেবিল চেয়ারে বসে বারংবার ঘড়ি দেখছেন শঙ্কর্ষণ। তিনি অপেক্ষা করছেন সমর্পিতার জন্য। ঠিক 7টার সময় সমর্পিতার আসার কথা। ওয়েটারের ক্রমাগত ঘ্যানঘ্যানানির চোটে 1 কাপ চা নিজের জন্য অর্ডার করেছেন তিনি। খানিক বাদে 1 কাপ চা দিয়ে গেল ওয়েটার।
একটা সিগারেট ধরিয়ে তাতে একটা মস্ত শুকটান দিয়ে সবে চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিতে যাবেন, এমন সময় এক বৃদ্ধা তার কাছে এগিয়ে এসে বলল, বাবা একটু এই ঠিকানাটা বলবে কোথায়? বলে একটা চিরকুট এগিয়ে দিল। সেটা না নিয়ে শঙ্কর্ষণ বললেন, আমি এদিকটা বিশেষ চিনি না মাসিমা, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন, ক্ষমা করবেন। আর ঠিক তখনই বৃদ্ধা পরিচিত কণ্ঠে বলে উঠল, যাক, তাহলে অভিনয়টা ভালোই পারি। তরাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শঙ্কর্ষণ। কান্ট বিলিভ দিস, সমর্পিতা দেবী? চুপ 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 চুপ, আস্তে, পৃথ্বীরাজের লোক সর্বত্র আছে। বসুন। ওয়েটারকে আরও এক কাপ চা ও কিছু জলযোগের অর্ডার দেওয়া হলো। বলুন মিস্টার রুদ্র, আপনি কি জানতে চান? আপনার আর রাজশ্রী দেবীর সম্পর্ক কেমন ছিল? বিষয়টা কি খুব অজানা আপনার কাছে? সেদিন তো আপনাকে বললাম কিছুটা, এছাড়াও কাগজে পত্রিকায় বিভিন্ন লেখা বেরিয়েছে তো এই সংক্রান্ত ব্যাপারে। তাও আমি আপনার মুখে শুনতে চাই। খানিকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সমর্পিতা বলল, বেশ, আপনি যখন শুনতে চাইছেন তাহলে শুনুন। আমি মফস্বলের মেয়ে বলে রাজশ্রীদি আমাকে সহ্য করতে পারতো না। গ্রামগঞ্জে মফস্বলের মেয়ে মানেই অশিক্ষিত, কুৎসিত, অসভ্য, এইরকমই একটা ধারণা পোষণ করতো রাজশ্রীদি। একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শুধুমাত্র নিজের অভিনয়টাকে সম্বল করে স্ট্রাগল করে আজ এই অবধি এসে পৌঁছেছি। এটা রাজশ্রীদির কেন জানি না সহ্য হতো না, আর সেজন্য বারে বারে আমাকে নানা ছুতোয় অপমান করত। মনোযোগ সহকারে শুনছেন শঙ্কর্ষণ। কিন্তু তার গায়ের জ্বালা আরও দ্বিগুণ বৃদ্ধি পেল যখন সে দেখল তার স্বামী পৃথ্বীরাজ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমার দিকে। আচ্ছা, আপনার সঙ্গে পৃথ্বীরাজ বাবুর সম্পর্কের শুরু কবে থেকে? প্রথম দিকে একটা প্রফেশনাল সম্পর্কই ছিল বলতে পারেন। পৃথ্বীরাজ আমাকে যথাসাধ্য সাহায্য করত। আর যদি আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে মানুষের মনে এতটুকুও জায়গা করে থাকি, তবে সেজন্য অনেকাংশে দায়ী পৃথ্বীরাজ। আমি ওর প্রতি কৃতজ্ঞ। যাই হোক, যেটা বলছিলাম, তারপর ধীরে ধীরে এই প্রফেশনাল সম্পর্কটা থেকে জন্ম নেয় বন্ধুত্ব, তারপর প্রেম। খানিকক্ষণ চুপ করে থাকেন শঙ্কর্ষণ। এদিকে সমর্পিতার বুকটা ঢিপ ঢিপ করতে থাকে। এটা ভেবে যে কি হবে শঙ্কর্ষণের পরের প্রশ্ন। এবার আসল কথায় আসি। ঠিক কী কারণে বলুন তো পৃথ্বীরাজবাবু আমাকে আপনার সঙ্গে কথা বলতে দিচ্ছেন না? সমর্পিতার বুকটা কেঁপে উঠল এটা শোনা মাত্র। তার মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। শঙ্কর্ষণের স্থির দৃষ্টি নিবদ্ধ সমর্পিতার পানে। বলুন বলুন সমর্পিতা দেবী, কি সেই কারণ? আসলে আসলে আমি রাজশ্রীদির ঘটনাটায় না খুব শকড হয়ে গেছিলাম, তাই সেজন্য। প্রবলভাবে মাথা নাড়েন শঙ্কর্ষণ। না না না, আপনি ভুল করছেন। আমি আপনাকে বলছি, কোনো কথা গোপন না করে আপনি আমাকে সত্যি কথা বলুন। জানবেন, রাজশ্রী দেবীর মৃত্যুতে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয় তবে তা আপনি এবং পৃথ্বীরাজবাবু। তাই কোনো কথা গোপন করলে কিন্তু বেকায়দায় পড়ে যাবেন। পুলিশ প্রশাসনের পুরো সন্দেহের তীর আপনাদের দিকেই যাবে। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, সত্যিটা বলুন। খানিকক্ষণ চুপ করে থেকে সমর্পিতা বলে, সপ্তাহখানেক আগের ঘটনা। একটা পার্টি অ্যাটেন্ড করতে একটা হোটেলে গিয়েছিল পৃথ্বীরাজ। ঘটনাচক্রে সেখানে রাজশ্রীদিও গিয়েছিল। তখন পৃথ্বীরাজকে একা পেয়ে রাজশ্রীদি ওকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে, ওকে ওকে কাইন্ড অফ সিডিউস করে। আর পৃথ্বীরাজও দুর্বল হয়ে ওর দিকে আকৃষ্ট হয় এবং ওর সাথে ওর রুমে চলে যায়। কিন্তু বিশ্বাস করুন মিস্টার রুদ্র, ও রাজশ্রীদির সাথে কোনো রকম সেক্স করেনি। তারপর থেকে ও ব্ল্যাকমেল করতো পৃথ্বীরাজকে, বলতো আমাকে ডিভোর্স না দিলে ওনাকে পৃথ্বীরাজের কেরিয়ার বরবাদ করে দেবে। কথা শেষ করে থামে সমর্পিতা। আপনি
প্লিজ এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবেন না। আমি যাতে আবেগপ্রবণ হয়ে এসব আপনাদের সামনে না বলে ফেলি, সেজন্যই ও আমাকে কারোর সাথে এই অবস্থায় কথা বলতে দিচ্ছিল না। প্লিজ মিস্টার রুদ্র, আপনি কাউকে বলবেন না। আপনি চিন্তা করবেন না সমর্পিতা দেবী, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কাউকে এ বিষয়ে কিচ্ছু বলবো না। আচ্ছা, একটা কথা বলুন তো, রাজশ্রী দেবীর মৃত্যুতে আর কার সবচেয়ে বেশি লাভ হতে পারে? আপনি কাকে সন্দেহ করেন? খানিকক্ষণ নিষ্পলক নয়নে শঙ্কর্ষণের দিকে তাকিয়ে থাকে সমর্পিতা। তারপর হাতঘড়ির দিকে তাকিয়ে বললেন, আমার আমার দেরি হচ্ছে, পৃথ্বীরাজ চলে আসবে একটু পরে। শঙ্কর্ষণ আর জোর করেন না। শিওর শিওর, অনেক ধন্যবাদ। আপনি সময় নিয়ে আমার সঙ্গে দেখা করলেন, থ্যাঙ্কস এট অন। নমস্কার এবং প্রতি নমস্কারের পালা সেরে বিদায় নেয় সমর্পিতা। চেয়ারে তখনও বসে থাকেন শঙ্কর্ষণ। মনে মনে ভাবেন, সমর্পিতা সব কথা ঠিকঠাক বললেও শেষের প্রশ্নটা খুব দক্ষতার সঙ্গে এড়িয়ে গেল। স্পষ্টত বোঝা গেল কাউকে গার্ড করছে সমর্পিতা দেবী। কাউকে না কাউকে সন্দেহ তো করছেন তিনি, কিন্তু সে কে? কাকে আড়াল করার চেষ্টা করছে সমর্পিতা? পরদিন লালবাজারে উপস্থিত রয়েছে হেয়ার ড্রেসার, দুজন সহপরিচালক, প্রোডাকশন ম্যানেজার। সকলেই মোটামুটি তাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কি ব্যাপার অনিরুদ্ধ, দুজন অনুপস্থিত দেখছি? তাই তো দেখছি। মিস্টার রুদ্র। হ্যাঁ তপনবাবু, বলুন। আসলে বিভূতিবাবুর স্ত্রী লিভার ক্যান্সারের পেশেন্ট। ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ওনার কেমোথেরাপি চলছে এখন। বিভূতিবাবু এখন ওখানেই আছেন। ও আই সি। আর রঞ্জু? আসলে না, মানে তপনবাবু কি হয়েছে খুলে বলুন। গতকাল থেকে রঞ্জু মিসিং। হোয়াট? রঞ্জু মিসিং? গতকাল আপনারা গেলেন, তারপর সেই যে ও বাড়ি গেল, তারপর থেকে ওর আর কোনো ট্রেস নেই। আপনারা আমাদের সকলকে ডেকেছেন, খবরটা পেয়েই আমরা ওকে অনেকবার ফোন করি, কিন্তু ও আর ফোন তোলে না, ওর কোনো ট্রেসই নেই। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল এই রঞ্জু হয়তো এসবের সঙ্গে জড়িত। এক্ষুনি আমি ওর ফোন ট্রেস করার চেষ্টা করছি। এক মিনিট অনিরুদ্ধ। তৃষা দেবী, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, না মানে দেখুন, গোয়েন্দাগিরি তো আমি আজ থেকে করছি না। আমার চোখকে সহজে ফাঁকি দেওয়া যায় না, তাই গোপন না করে বলে ফেলুন। আসলে রাজশ্রী ম্যাডাম ওনার হাতের অনামিকা একটা আংটি পরতেন, কিন্তু কি অদ্ভুত জানেন, উনি যেদিন মারা গেলেন সেদিন সকালেও আংটিটা আমি দেখেছি ওনার হাতেই, অথচ ওনার মৃত্যুর পর হাতে সেই আংটিটা আর ছিল না। তৃষার কথা শেষ করতে না দিয়েই শঙ্কর্ষণ বলে উঠলেন, অনিরুদ্ধ, আংটিটা রঞ্জুই চুরি করেছে। এক্ষুনি সমস্ত ইনফর্মারদের সতর্ক করে দাও। ওকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করতে হবে। ওকে, সব ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ তৃষা দেবী, আপনারা এখন আসতে পারেন। অনিরুদ্ধ, হ্যাঁ চলো একবার ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে বিভূতিবাবুর সঙ্গে দেখা করে আসি। এরপর ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে গিয়ে বিভূতি দত্তের সঙ্গে খানিক আলাপচারিতা করেন শঙ্কর্ষণ ও অনিরুদ্ধ। তখন ওনার স্ত্রী সুধা দেবীর কেমোথেরাপি চলছে, তাই তাকে ব্যতিব্যস্ত করাটা সমীচীন বোধ করলেন না শঙ্কর্ষণ। জানালেন পরে তিনি বিভূতি দত্তের বাড়িতে আসবেন। সূর্য অস্ত গিয়েছে। হাতঘড়ির দিকে তাকিয়ে শঙ্কর্ষণ দেখলেন 6:30 বাজে। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। শঙ্কর্ষণের ইনফর্মার সন্তু চাকলাদার কল করছে। ফোনটা রিসিভ করেন শঙ্কর্ষণ। হ্যাঁ সন্তু, বলো। ধীর কণ্ঠে সন্তু বলল, স্যার, একটু আগে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে রঞ্জুকে দেখলাম। একটা মেয়ে ছেলেও ছিল সঙ্গে। ওর হাতে একটা আংটি দিল রঞ্জু। কি বললে? আংটি? হ্যাঁ স্যার, আংটি। আর 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 কি সন্তু? আর বলল আজ রাতে রতনের লোকেদের হাতে এটা দিয়ে দিতে। রতনকে আপনার মনে আছে তো স্যার? রতন চাকলাদার তো? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। তারপর? আমার
আমার মনে হয় রতন চাকলাদারের গ্যাংয়ের সঙ্গে এই রঞ্জুর কোনো একটা রফা হয়েছে। এই আংটিটা টাকার বিনিময়ে ওদের হাতে চালান করবে ওই মেয়ে ছেলেটা। বুঝলাম। তা কোথায় মেয়েটা রতনের দলের সঙ্গে মিট করবে সে ব্যাপারে কিছু বলতে পারবে? সন্তু এরপর যা বলল তা শুনে রীতিমতো উত্তেজিত হয়ে শঙ্কর্ষণ বললেন, গুড জব সন্তু, এখন রাখছি। ওকে স্যার। অনিরুদ্ধ, কুইক, সন্তু ফোন করেছিল, রঞ্জুর খবর পেয়েছে। আচ্ছা, কি বলল? সবিস্তারে সব কথা অনিরুদ্ধকে জানান শঙ্কর্ষণ। অনিরুদ্ধ তখনই রওনা দেয়। সন্ধে প্রায় 7টা বাজে। জায়গাটা কলকাতা থেকে অনেক দূরে, বেনাপোল বর্ডার এরিয়া। খানিকক্ষণ আগেই ট্রেন থেকে বেনাপোল স্টেশনে নেমে এক নির্দিষ্ট স্থানে হাঁটা শুরু করে একটি মেয়ে। রোগা ছিপছিপে গরম, মিনিট 15 হয়ে গেছে সে হাঁটছে। হঠাৎ সে চেয়ে দেখল গাছতলায় কয়েকজন লোক দাঁড়িয়ে, প্রত্যেকের মুখ লাল নীল হলুদ কাপড়ে ঢাকা, শুধু তাদের একজোড়া চোখ দেখা যাচ্ছে, যাতে খেলা করছে তীক্ষ্ণ হিংস্রতা। হঠাৎ তাদের মধ্যে একজন বলে ওঠে, আংটি। চমকে ওঠে মেয়েটি। তোমরা তোমরা আমাকে চেনো? হ্যাঁ, চিনব না কেন? রঞ্জু ছবি পাঠিয়ে দিয়েছিল। তুই পিঙ্কি তো? এ দাও দাও দাও, সব আংটিটা দাও তো। ভয়ে বুকটা দুরু দুরু করছিল মেয়েটার, তবুও বুকে সাহস নিয়ে রঞ্জুর শিখিয়ে দেওয়া কথাগুলো বলল সে। আগে টাকা দাও, তারপর তোমাকে আংটি দেব। ওদের চোপা করো না মামনি, ভালো ভালো আংটিটা দাও, নয়তো ভাবছো মেয়ে বলে ছেড়ে দেবো। হ্যাঁ না। এবার ভয় পায় মেয়েটি, কাঁপা হাতে আংটিটা এগিয়ে দেয় তার দিকে। ঠিক তখনই রিভলভারের তীব্র আওয়াজ পাওয়া যায়। কেউ পালানোর চেষ্টা করবি না, নয়তো গুলি করে খুলি উড়িয়ে দেব। সালি, ধোকা দিলি তুই, সাথে পুলিশে আসিস? আমাদের ইনফরমার যত্র সর্বত্র ছড়িয়ে আছে, তাদের থেকেই খবর পেয়ে তোদের নাগাল পেলাম। এই এই ভুল করছিস। রতন চাকলাদারকে আজ পর্যন্ত কোনো জেল 2 দিনের বেশি। রতন কথা শেষ করার আগেই একটা জোরালো থাপ্পড় এসে পড়ল ওর গালে। অনিরুদ্ধ গর্জে উঠে বলল, আগে হাজতে চল তো, তারপর দেখবো তোর কোন বাপ ছাড়াতে আসে। যাক, সঠিক সময় ব্যাটাগুলোকে ধরতে পেরেছে অনিরুদ্ধ। আর একটু দেরি হলেই রাজশ্রীর আংটিটা নিয়ে ওরা পগার পার হয়ে যেত। এবার মেয়েটির দিকে ফিরে যায় অনিরুদ্ধ। মেয়েটি তখনও আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। বোঝা যাচ্ছে এসব লোকের পাল্লায় আগে সে পড়েনি। কি নাম তোমার? আমার? হ্যাঁ, তোমার নাম কি? আমার পিঙ্কি। কে তুমি? কি সম্পর্ক তোমার রঞ্জুর সঙ্গে? চুপ করে থেকো না, নইলে একটা ভয়ানক বিপদে পড়ে যাবে কিন্তু। এ তোমাকে আমি বলে রাখলাম, এখনো সময় আছে, সত্যি কথা বলো। আমি রঞ্জুর গার্লফ্রেন্ড। ওই আমাকে এই আংটিটা দিয়েছিল, বলেছিল রতন চাকলাদারের গ্যাংয়ের হাতে এটা তুলে দিতে, তার বদলে ও আমাদের টাকা দেবে, তাতে আমাদের দুজনের জীবন চলে যাবে। ও নিজেও তো আসতে পারতো। ওকে পুলিশ খুঁজছে বলে ও এখন বেরোতে চায়নি। কোথায় পাওয়া যাবে এখন ওকে? কোথায় লুকিয়ে আছে? বলো বলো, স্পিক আউট। বেলঘরিয়ার সত্যেনপল্লীতে একটা ঘর ভাড়া নিয়ে থাকি আমি, সেখানেই ও লুকিয়ে আছে। পিঙ্কিকে আর কথা বলার সুযোগ দেয় না অনিরুদ্ধ। একটা জিপ রতনের গ্যাংকে নিয়ে থানায় চলে গেছে, আর একটা জিপ 2 জন কনস্টেবল এবং পিঙ্কিকে নিয়ে বেলঘরিয়ার সত্যেনপল্লীর উদ্দেশ্যে রওনা দেয় অনিরুদ্ধ। প্রায় 2.5 ঘন্টা পথযাত্রার পর সেখানে উপস্থিত হয় অনিরুদ্ধ ও পিঙ্কি। ঘর থেকে কিছু দূরে দাঁড়িয়ে চাপা স্বরে অনিরুদ্ধ পিঙ্কিকে বলে, পিঙ্কি, তুমি ডাকো রঞ্জুকে। পিঙ্কি সম্মতিসূচক মাথা নাড়ে, তারপর এগিয়ে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেয়। কে? আমি পিঙ্কি, দরজা খোলো। আরে তারা জানে মান, আমাদের নসিব খুলে গেল রে। বলতে বলতে দরজা খুলতেই সামনে পুলিশকে দেখে স্তম্ভিত হয়ে যায় রঞ্জু। রঞ্জুর জামার কলার চেপে ধরে অনিরুদ্ধ বলে, কি ভেবেছিলি
পুলিশকে ধোকা দিয়ে পগার পার হবি? চল, তোর জামাইয়াতের ব্যবস্থা করা হচ্ছে লালবাজারে। লালবাজারে কঠিন জেরার মুখে ভেঙে পড়ে রঞ্জু। সে বলল, বিশ্বাস করুন স্যার, আমি আমি রাজশ্রী ম্যাডামকে খুন করিনি। আপনার দুটি পায়ে পড়ি, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি খুনটা করিনি। আমি জানি রঞ্জু, আমার অনুমান তুমি খুন করনি, আর সেই জন্যই আমি তোমাকে বলছি যা জানো সেটা বলে ফেলো, এতে তোমারই মঙ্গল। সব বলবো, সব বলবো স্যার, সব বলবো। রাজশ্রী ম্যাডামের আংটিটা তুমি চুরি করেছিলে? হ্যাঁ স্যার, স্বীকার করছি, আমি করেছিলাম। কেন? লোভে পড়ে ভেবেছিলাম ওই হীরের আংটিটা বেচতে পারলে মোটা টাকা পাবো, আর পিঙ্কির সঙ্গে বাকি জীবনটা সুখে কাটাবো। কিন্তু কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি ম্যাডামকে খুন করিনি। আমি সত্যি ম্যাডামকে খুন করিনি। যখন ম্যাডামের মৃত্যু হয়েছে, সকলে ডাক্তার পুলিশ এদের নিয়ে ডাকতে ব্যস্ত, তখনই হীরের আংটিটা দেখে লোভ সামলাতে না পেরে ওনার হাত থেকে খুলে নি। আমি ওনাকে মারিনি স্যার, আমি ওনাকে মারিনি। এখন তুমি যা বললে এবং আরও যা বলার আছে সবটা এবার অন রেকর্ড বলো। এবার নিজের মোবাইলের ভয়েস রেকর্ডার অন করেন শঙ্কর্ষণ। স্বীকারোক্তি দেওয়া শুরু করে রঞ্জু। কংগ্রাচুলেশন শঙ্কর্ষণ, তোমার দক্ষ ইনফরমারের সাহায্যে আমরা ওই কালপ্রিট রঞ্জুকে ধরতে পেরেছি। ও কি সব স্বীকার করেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড, তুমি ইমিডিয়েটলি ওর বিরুদ্ধে চার্জশিট ফাইল করো। আমি আর পারছি না, এবার এই কেসটা ক্লোজ করো। ওপরওয়ালা আর প্রেস মিডিয়াকে জবাব দিতে দিতে আমি ক্লান্ত। তুমি ইমিডিয়েটলি চার্জশিটটা ফাইল করো তো। সরি স্যার, তা আমি পারবো না। মানে কি বলছো তুমি? রঞ্জু সব স্বীকার করেনি? হ্যাঁ স্যার, সে সবই স্বীকার করেছে। মানে রাজশ্রী দেবী যে দামি আংটিটা সারাক্ষণ পরতেন, তার মৃত্যুর পর সেই আংটিটা রঞ্জু চুরি করেছিল, কিন্তু রাজশ্রী দেবীকে সে খুন করেনি স্যার। আরে রঞ্জু মিথ্যে কথা বলছে। রঞ্জু মিথ্যে বলছে না স্যার, রঞ্জু অবশ্যই চুরি করেছে, কিন্তু এই খুনের দায় যদি ওর ওপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে আসল আততায়ীটা কে তা কখনোই জানা যাবে না। হোয়াট? এসব তুমি কি বলছো? না না না, এসব অন্যায় আবদার আমি রাখতে পারবো না। শঙ্কর্ষণ আর কিছু বলেন না, চেয়ার ছেড়ে উঠে বিদায় নেন কমিশনারের কাছ থেকে। বাইরে আসতেই অনিরুদ্ধ প্রশ্ন করে, কি বললেন কমিশনার সাহেব? যা ভেবেছিলাম ঠিক তাই। উনি আর এই কেসটা এগিয়ে নিয়ে যেতে চান না। যেহেতু রঞ্জু ধরা পড়েছে, তাই সমস্ত কিছু ওর ঘাড়ে চাপিয়ে কেসটা ক্লোজ করতে চান। কিন্তু শঙ্কর্ষণ রুদ্র এত সহজে সবটা মেনে নেবে না। এমন সময় মোবাইল ফোনটা বেজে ওঠে শঙ্কর্ষণের। এখন আবার কে? পৃথ্বীরাজবাবু? উনি আবার এখন? হ্যালো মিস্টার রুদ্র। হ্যাঁ পৃথ্বীরাজবাবু বলুন। দেখুন, একটা বিশেষ দরকারে আমি আপনাকে ফোন করছি। আমি বলবো আপনি প্লিজ রঞ্জুর বিরুদ্ধে একটা চার্জশিট তৈরি করুন। রাজশ্রীর কেস নিয়ে আর বৃথা টানাটানি করবেন না। রাজশ্রীর মৃত্যু এবং পরপর পুলিশের জেরায় সমর্পিতা বিধ্বস্ত, তাই আমি চাই আপনারা ইমিডিয়েট রঞ্জুর বিরুদ্ধে চার্জশিট পেশ করুন। পৃথ্বীরাজবাবু, এবার আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। যতদূর তদন্ত করেছি বুঝতে পেরেছি সমর্পিতা দেবী রাজশ্রী দেবীর মৃত্যুর সাথে জড়িত নন, কাজেই আপনাকে এ বিষয়ে চিন্তিত হতে হবে না। অকারণে পুলিশের কাজে হস্তক্ষেপ করবেন না, করলে সন্দেহের তীর আপনার দিকেই যাবে। আমি জানি আপনার অঙ্গুলি হেলনেই কমিশনার সাহেব আমাকে রঞ্জুকে দোষী সাব্যস্ত করে এই কেস ক্লোজ করতে চাপ দিচ্ছেন, কিন্তু আমার কাছে কেসটা এখনো ক্লোজ হয়নি।
যতদিন না আমি আসল আততায়ীকে খুঁজে বের করছি ততদিন আমি তদন্ত চালিয়ে যাব। আর আপনাকে আরও একবার রিকোয়েস্ট করছি, আমার কাজে বাধা দেবেন না। দেখুন, আপনি এমনিতেই আমার জন্য অনেক অসুবিধা তৈরি করেছেন। আপনি জানেন, আপনার জন্য আমার আর সমর্পিতার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। ওকে আমি বারণ করেছিলাম আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে, কিন্তু আমি জানি ও আমার অজ্ঞাতে আপনার সঙ্গে যোগাযোগ করেছে। কাজটা আপনি ভালো করেননি মিস্টার রুদ্র। ওইসব হুমকি আমাকে দেবেন না পৃথ্বীরাজবাবু। আপনি যখন জানেন যে সমর্পিতা দেবী আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন নিশ্চয়ই আপনার এটাও জানা উচিত যে তিনি আপনার আর রাজশ্রী দেবীর ব্যাপারটাও আমাকে বলেছেন। হোয়াট? আপনি কি বলছেন? আরে ঘাবড়াচ্ছেন কেন? আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি যে এ কথা কাউকে বলবো না। এটা লালবাজার জানতে পারলে তারা ধরেই নেবে রাজশ্রী দেবীর মৃত্যুর পেছনে আপনিই আছেন। তবে আমি সেরকম কিছু করব না। তার পরিবর্তে আপনাকেও একটু আমার কথা শুনতে হবে। আমার কাজে অকারণে আপনি নাক গলাবেন না, এটাই আমি এক্সপেক্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বলে পৃথ্বীরাজের উত্তরের অপেক্ষা না করে কলটা ডিসকানেক্ট করলেন শঙ্কর্ষণ। পর মুহূর্তে দূরভাষ যন্ত্রটি আবার বেজে উঠল। এবার কল করছেন সিংহানিয়া। হ্যালো মিস্টার রুদ্রা, আমি সেদিনের ব্যবহারের জন্য আই এম রিয়েলি ভেরি সরি, খুব দুঃখিত। আরে না না না, সে কোনো ব্যাপার না। প্রত্যেক তদন্তের ক্ষেত্রেই আমাদের এমন দু একটা অভিজ্ঞতা হয়। আমি খবর পেয়েছি আপনার উপর মহলের লোকেরা আপনাকে ফোর্স করছে এই কেসটা ক্লোজ করার জন্য, কিন্তু আমি আপনাকে বলছি আপনি আপনার মতো তদন্ত চালিয়ে যান। কেউ কিছু বলতে এলে আমি দেখে নেব। আপনি যদি বলেন আমার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে আপনার কমিশনারের সঙ্গে, এই উপকারের কোনো প্রয়োজন নেই মিস্টার সিংহানিয়া। তবে হ্যাঁ, যদি পারেন রঞ্জুর জন্য একটা ভালো আইনজীবীর সন্ধান দিতে পারেন যে ওর বেলের ব্যবস্থা করতে পারবে। হাজার হোক, বেচারা অনেক শাস্তি ভোগ করেছে। ওকে ওকে মিস্টার রুদ্রা, ব্যবস্থা আমি করে দেব। ধন্যবাদ। কল ডিসকানেক্ট করলেন শঙ্কর্ষণ। সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর দিকে তাকালেন তিনি। অনিরুদ্ধর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কি ব্যাপার অনিরুদ্ধ, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? কি আর বলি, এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক হলো না অনিরুদ্ধ? ব্রিজ সিংহানিয়ার মতো একজন লোকের কাছ থেকে ফেভার চাইছো তুমি। অনিরুদ্ধর কাঁধে একটা হাত রেখে শঙ্কর্ষণ বললেন, ভায়া, কখনো কখনো বড় কোনো সাফল্যের জন্য ছোটখাটো বলিদান দিতে হয়। একটু সবুর করো, ঠিক বুঝতে পারবে। জানি না বাবা, তোমার সঙ্গে কথায় আর বুদ্ধিতে এঁটে ওঠা মুশকিল। আমার কিন্তু সুবিধার বোধ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে কথা পরে হবেক্ষণ। এখন লক্ষ্মী ভাই আমার, একবার ডক্টর সঞ্জয় শর্মার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নাও তো। লোকটার সঙ্গে সাক্ষাৎ না করলেই নয়। অ্যাপয়েন্টমেন্টের কি আছে, চলো গেলেই তো হয়। না না, চিকিৎসক মানুষ, আমি চাই না আমাদের আগমনে পেশেন্টদের কোনো রকম অসুবিধে হোক। তুমি চট করে একবার ওনার চেম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। ডক্টর সঞ্জয় শর্মার সঙ্গে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিল অনিরুদ্ধ। যথাসময় শঙ্কর্ষণ ও অনিরুদ্ধ এসে উপস্থিত হয় ডক্টর শর্মার চেম্বারে। তাদের খাতির যত্ন সহকারে বসতে বললেন ডক্টর শর্মা। আরে আসুন আসুন আসুন, প্লিজ বসুন আপনারা। চেয়ার টেনে বসতে বসতে অনিরুদ্ধ বলে ওঠে, থ্যাংক ইউ ডক্টর শর্মা। আমি ইন্সপেক্টর অনিরুদ্ধ রায়, আর উনি আমার সিনিয়র অফিসার, বিখ্যাত গোয়েন্দা। বিখ্যাত গোয়েন্দা শঙ্কর্ষণ রুদ্রকে চেনে না এমন কেউ আছে নাকি? আমরা তো গর্বিত ওনার জন্যে। তবে অনিরুদ্ধবাবু, আপনি কি আমাকে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম আপনাকে। আই সি। তা বলুন, আপনারা কি জানতে চান? আপনি তো রাজশ্রী দেবীর ব্যাপারটা শুনেছেন। হ্যাঁ, ইয়েস, শুনে খুবই দুঃখ পেলাম। ওনার সম্পর্কে যা জানেন প্লিজ একটু আমাদের বলবেন। ওয়েল, আজকে 1 বছর ধরে ও ক্রনিক ডিপ্রেশনে ভুগছিল।
যার জন্য অনেকাংশেই দায়ী ওর এক্স হাজব্যান্ড মিস্টার পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ তাকে ডিভোর্স দিয়ে সমর্পিতাকে বিয়ে করেছে, আর এই কারণে অনেকটাই মানসিকভাবে হীনবল হয়ে পড়েছিলেন রাজশ্রী। হ্যাঁ। সম্মতির ভঙ্গিতে মাথা নাড়েন শঙ্কর্ষণ। এরপর ডক্টর শর্মার চোখে চোখ রেখে প্রশ্ন করেন, আচ্ছা ডক্টর, আপনার সঙ্গে রাজশ্রী দেবীর সম্পর্ক কেমন ছিল? আপনি ঠিক কি মিন করছেন মিস্টার রুদ্র? আপনার সঙ্গে রাজশ্রী দেবীর সম্পর্কটা ঠিক কেমন ছিল? কথাটা বলতে বলতে শঙ্কর্ষণের মুখে খেলে যায় একটা বাঁকা হাসি। দাঁতে দাঁত চেপে ডক্টর শর্মা বলে ওঠেন, আপনার ইঙ্গিত কিন্তু আমার মোটেও ভালো লাগছে না মিস্টার রুদ্র। একজন পেশেন্টের সঙ্গে তার ডক্টরের যেরকম সম্পর্ক থাকে, রাজশ্রীর সাথে আমারও সেরকমই সম্পর্ক ছিল। ও তাই বুঝি? বেশ, তবে একটু এটা শুনে দেখুন তো। এই বলে নিজের মোবাইলটা অন করে ভয়েস রেকর্ডারের রেকর্ডিং লিস্টে চলে যান শঙ্কর্ষণ। তারপর একটা রেকর্ডিং অন করে। আপনি বিশ্বাস করুন স্যার, স্যার আমি রাজশ্রী ম্যাডামকে খুন করিনি। আমি সত্যি বলছি স্যার, আমি খুন করিনি। দেখো, আমি বিশ্বাস করি, কিন্তু তোমার এই কথা গোটা ডিপার্টমেন্টকে কি করে বিশ্বাস করাই বলো তো? আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। দেখো রঞ্জু, তুমি যা জানো সব আমাদের বলো। তুমি যে রাজশ্রীর আংটিটা চুরি করেছো এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, তাই এটা অস্বীকার করার চেষ্টা করো না। তবে এর পাশাপাশি যা যা হয়েছে সেগুলো সব বলো আমাদের। চুরির দায় অবশ্যই তোমার ওপর বর্তাবে, কিন্তু সব সত্যি কথা না বললে এরপর কিন্তু খুনের দায়েও তুমি অভিযুক্ত হবে। না 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 না, আমি বলছি, আমি বলছি স্যার, আমি বলছি। বলো। আমার টাকার খুব দরকার ছিল। আমি পিঙ্কিকে ভালোবাসি, ওর সঙ্গে সুখের সংসার করার স্বপ্ন দেখি। সেই জন্য প্রচুর প্রচুর টাকা চাই। আমার দরকারের কথা রাজশ্রী ম্যাডামও জানতেন। তিনি আমাকে প্রচুর প্রচুর টাকা দিতেন। তার পরিবর্তে আমি ওনাকে ইয়ে দিতাম। কি দিতে ঠিক করে বলো। বলছি 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 স্যার, বলছি। ওষুধ। ওষুধ না বেআইনি মাদক, ড্রাগস? হ্যাঁ সাহেব, ড্রাগস। কার কাছ থেকে নিতে? ডক্টর সঞ্জয় শর্মা। সাইকিয়াট্রিস্ট ডক্টর সঞ্জয় শর্মা? হ্যাঁ সাহেব। তারপর থেকে ড্রাগস নিয়ে আমি রাজশ্রী ম্যাডামের হাতে তুলে দিতাম। কিন্তু ডক্টর শর্মা হঠাৎ তোমার ম্যাডামের জন্য ড্রাগস দিতেন কেন? কাজটা তো বেআইনি। রাজশ্রী ম্যাডামের সঙ্গে নিয়মিত মানে ফষ্টি নষ্টি করতেন ডাক্তারবাবু। সেই নিয়েই ওনাকে ব্ল্যাকমেল করে ওষুধগুলো আদায় করতেন ম্যাডাম। যেদিন ম্যাডাম মারা গেলেন সেদিনও সেটে ম্যাডাম আমাকে ওই ডাক্তারের থেকে আনা একটা নিষিদ্ধ ওষুধ হাতে দিয়ে বলেছিলেন সমর্পিতা ম্যাডামের কফিতে মিশিয়ে দিতে, কিন্তু আমি সেটা পারিনি। পরে সেটা ম্যাডামকে ফিরিয়ে দিই। ও আইসি, তার মানে সমর্পিতাকে খুন করতে চেয়েছিল রাজশ্রী, আর রঞ্জুর থেকে ড্রাগটা নিয়ে সমর্পিতার কাপে সেটা মিশিয়ে দিয়ে ভুলবশত সেই কাপটা থেকেই কফি ইনটেক করে রাজশ্রী, আর এর ফলেই হয় মৃত্যু। মাই গুডনেস। রেকর্ডিংটা অফ করে শঙ্কর্ষণ। আতঙ্কে কাঁপছেন ডক্টর সঞ্জয় শর্মা। এবার আপনি কি বলবেন ডক্টর শর্মা? মিথ্যে মিথ্যে, এই লোকটা একদম মিথ্যে কথা বলছে। না ডক্টর শর্মা, রঞ্জু মিথ্যে কথা বলছে না। কেন? আপনি বা ওর কথা সিরিয়াসলি নিচ্ছেন কেন? ও কি মিথ্যে কথা বলতে পারে না? তা পারে, কিন্তু রাজশ্রী দেবীর ডায়েরি, সেটাও কি মিথ্যে কথা বলছে? চমকে ওঠেন ডক্টর শর্মা। হ্যাঁ, ডায়েরি? ডক্টর শর্মা,
আপনি হয়তো ভেবেছিলেন মনোবিদ বলে আপনি রাজশ্রী দেবীকে ম্যানিপুলেট করতে পারবেন, কিন্তু ডিপ্রেশনে ভুগলেও রাজশ্রী দেবী আদতে ছিলেন প্রচণ্ড ধূর্ত। তিনি আপনার এবং ওনার শারীরিক সম্পর্কের ব্যাপারে সব কথা ওনার ডায়েরিতে লিখে গিয়েছেন। এটা আপনার কুকীর্তির প্রমাণ হিসেবে যথেষ্ট। এবার আপনার এবং রাজশ্রী দেবীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা যদি আপনার স্ত্রীকে... না 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 না, প্লিজ না, প্লিজ 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 মিস্টার রুদ্র, মায়াকে এইসব ব্যাপারে মায়াকে কিছু বলবেন না। আই বেগ অফ ইউ, প্লিজ। তাহলে বলুন, আপনি রাজশ্রী দেবীকে ড্রাগ সাপ্লাই দিতেন? হ্যাঁ, দিতাম। কেন এই বেআইনি কাজ করলেন? কিসের ভিত্তিতে আপনাকে ব্ল্যাকমেইল করতো রাজশ্রী? খানিকক্ষণ নীরব থাকেন সঞ্জয়। এরপর তিনি বললেন, কয়েক মাস আগের কথা। রুটিন চেক আপ করতে আমি সেদিন সন্ধ্যায় রাজশ্রীর বাড়িতে গিয়েছিলাম। ওর মা সেদিন বাইরে কোথাও গিয়েছিল, দারোয়ান তাই বলল। ওর ঘরে নক করতেই ও দরজা খুলে দেয়। হেভিলি ড্রাঙ্ক ছিল। ওর এই মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা ও আলু থালু বেশ আমার পুরুষত্বকে সজাগ করে দিল। আর তারপরেই আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হই। কিন্তু 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 ওই শয়তান যে আমাকে ফাঁসাবার প্ল্যান করে রেখেছিল তা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। আর ঠিক তখনই রঞ্জু আমাদের দুজনকার ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি তুলে নেয়। এটা সে করেছিল রাজশ্রীর নির্দেশেই। এরপর ওই ছবিটার সাহায্যেও আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। আমি বাধ্য হই ওকে ড্রাগ সাপ্লাই করতে। এর অন্যথা হলে সে ওই ফটো দেখিয়ে দেবে বলেছিল মায়াকে, মানে আমার স্ত্রীকে। ব্যাস, এটাই আমার বলার ছিল। প্লিজ 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 মিস্টার রুদ্র, এই বিষয়ে মিডিয়ায় কিছু বলবেন না, তাহলে আমার পারিবারিক জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে। মায়া আমাকে ছেড়ে চলে যাবে, প্লিজ। বেশ, আপাতত আমি চুপ থাকছি, কিন্তু আপনি কোনো চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আর চলি। মাঝারি মাপের কাঁচের গ্লাসে বেশ করে হুইস্কি ঢেলে তাতে সোডা মেশায় রঞ্জু। আজ তার আনন্দের দিন। লালবাজার গোয়েন্দা প্রধান শঙ্কর্ষণ রুদ্র লোকটা বেশ ভালো। প্রথমে তো রঞ্জু ভেবেছিল চুরির সঙ্গে সঙ্গে হত্যার অপরাধেও যুক্ত হবে সে, কিন্তু না, ওই লোকটার কৃপায় সে এ যাত্রায় রক্ষা পেল। আজ সকালে জামিনে খালাস পেয়েছে সে। আসবার পথে নিয়ে এসেছে সোডা, হুইস্কি আর সল্টেড কাজু। আজ তার আনন্দের দিন। হুইস্কির গ্লাসে চুমুক দিতেই সমস্ত জগৎটা এক নিমেষে যেন রঙিন হয়ে ওঠে তার কাছে। সে হারিয়ে যায় স্বপ্নের দুনিয়ায়। অনেক অনেক বড় বাড়ি হবে রঞ্জুর। সেখানে সে আর পিঙ্কি থাকবে বিয়ে করে, সুখে সংসার করবে সে। তাদের দুজনের কোল আলো করে জন্ম নেবে একটা ফুটফুটে সন্তান। ছেলে হোক বা মেয়ে, দুটোতেই সে খুশি। সহসা দরজায় টোকা পড়ল। রঞ্জুর চিন্তার জাল ছিন্ন হল। এই সময় আবার কে এলো? দরজা খুলতেই কালো দস্তানা পরা দুটো ইস্পাত কঠিন হাত এসে চেপে বসল রঞ্জুর গলায়। নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করল রঞ্জু, কিন্তু সে পেরে উঠল না। একসময় ছটফট করতে করতে স্তব্ধ হয়ে যায় রঞ্জুর প্রাণ। আস্তে আস্তে শিথিল হয়ে যায় আততায়ীর হাত দুটো। ধরাস করে মেঝেতে পড়ে যায় রঞ্জুর নিথর দেহ। এরপর উত্তেজিতভাবে গোটা ঘরময় কিছু একটা খুঁজতে থাকে আততায়ী। একসময় একটা দেরাজ থেকে তার ঈপ্সিত বস্তুটি পেয়ে নিঃশব্দে তা পকেটস্থ করে সেখান থেকে বিদায় নেয়। আরে মিস্টার রুদ্র যে,
এক মুখ হাসি নিয়ে বলে উঠলেন 50 ঊর্ধ্ব বিভূতি দত্ত। সেদিন হাসপাতালে তো বেশিক্ষণ কথা হলো না। বলেছিলাম অন্য একদিন আসবো, তাই চলে এলাম। আশা করি বিরক্ত করিনি। হে মা, একদম নয়, একদম নয়। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। বিভূতিবাবুর ঘরে প্রবেশ করলেন শঙ্কর্ষণ। ঘরটা বেশ পরিপাটি করে সাজানো, বোঝাই যায় বিভূতি দত্ত রুচিশীল মানুষ। বসুন। শঙ্কর্ষণ সোফায় বসলে একটা বেতের চেয়ার টেনে নিয়ে তার মুখোমুখি বসেন বিভূতিবাবু। আপনাকে আমার কয়েকটা প্রশ্ন করার ছিল বিভূতিবাবু। হ্যাঁ হ্যাঁ, নির্দ্বিধায় বলুন। আমি আপনার কাছে পৃথ্বীরাজ, সমর্পিতা এবং রাজশ্রীর সম্পর্কে জানতে চাই। আপনার সাথে তাদের ব্যবহার কেমন ছিল? কেমন মানে? এদের প্রত্যেকেই সুপারস্টার, তাই আপনার সাথে কখনো কি কোনো খারাপ ব্যবহার? ছি, ও কথা বলবেন না। পৃথ্বীরাজ আর সমর্পিতা তো আমাকে বাবার মতো শ্রদ্ধা করত। আর রাজশ্রী দেবী, তিনি কেমন ছিলেন? খানিকক্ষণ চুপ থাকেন বিভূতিবাবু। বলুন বিভূতিবাবু। হ্যাঁ, এমনিতে ভালো, কিন্তু অল্প বয়সে খ্যাতির শীর্ষে উঠে গেলে যা হয় আর কি, এক্ষেত্রেও তাই হয়েছিল। রাজশ্রী একটু দাম্ভিক ছিল, অহংকারী ছিল, সেই জন্যে মাঝে মধ্যে সমর্পিতার সঙ্গে অযথা গণ্ডগোল বাধাতো। অবশ্য এতে সমর্পিতার কোনো দোষ নেই। খুব কষ্ট হয়, রাজশ্রীর জন্য খুবই কষ্ট হয়। আপনার সাথে কখনো কোনো? না, আসলে আমি সেভাবে কারো সাথে পাঁচে থাকি না তো, তাই। আচ্ছা, আপনার কি মনে হয় সমর্পিতার প্রতি রাজশ্রীর এমন আচরণের কারণ কি হতে পারে? রাজশ্রীর এই দাম্ভিক আচরণের জন্য ওর থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল পৃথ্বীরাজ। আর তারপরেই একটা সময় ডিভোর্স, আর তারপর তো পৃথ্বীরাজ সমর্পিতাকেই বিয়ে করে। তাই রাজশ্রী সবসময় ভাবতো যে সমর্পিতা কোনো রকম ফন্দি ফিকির করে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। সমর্পিতা ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। হাতঘড়ির দিকে তাকালেন শঙ্কর্ষণ। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে বিভূতিবাবু, আমি এবার উঠব। এ কি, এখনই চলে যাবেন? অন্তত এক কাপ চা। আর একদিন এসে অবশ্যই খাবো। আজ আসি, নমস্কার। আরে মিস্টার রুদ্র, আপনি? হ্যাঁ হ্যাঁ, বিরক্ত করলাম নাকি? না না, আসুন। শঙ্কর্ষণকে দেখে একটু আশ্চর্য হয়েছিল তরুণ পরিচালক কনিষ্ক চট্টোপাধ্যায়। সিংহানি আর গুপ্ত কথাটা বলার পর থেকে আজ এই প্রথম শঙ্কর্ষণের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তার। দুজনে ড্রয়িং রুমের সোফায় এসে বসল। একটা ঠিকে ঝি কাজ করে কনিষ্কের বাড়িতে। কনিষ্কের নির্দেশে সে রান্নাঘরে গেল চা করতে। কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? মানে সেদিনের পরেই প্রথম আপনি এলেন কি না, তাই আর কি। আচ্ছা, সিংহানিয়া সাহেব কোনোভাবে আমার ব্যাপারে? আরে না না, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আসলে আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই। বলুন মিস্টার রুদ্র, কি জানতে চান? আচ্ছা, রাজশ্রী দেবী মানুষ হিসেবে কেমন ছিলেন কনিষ্কবাবু? হঠাৎ এ প্রশ্ন কেন করছেন? আপনি বলুন না, এই কেসটা সলভ করার জন্য আমাকে সবটা জানতে হবে। বলুন, রাজশ্রী দেবী মানুষ হিসেবে কেমন ছিলেন? খানিকক্ষণ চুপ থাকে কনিষ্ক, তারপর বলে ওঠে, আর 5 জন ডার্ক সাইডে অভিনেত্রী যেমন হয়, রাজশ্রী ছিল ঠিক সেরকমই। এক কথায় বলতে গেলে সমর্পিতার ব্যবহারের ঠিক বিপরীত ছিল তার ব্যবহার। সবসময় চুপচাপ, রিজার্ভ থাকতো। পৃথ্বীরাজ এবং সিংহানিয়া ছাড়া তেমন বড় একটা কারোর সাথে ভালোভাবে কথা বলতো না। বিশেষত ক্যামেরাম্যান এবং শুটিংয়ের অন্যান্য স্টাফদের সঙ্গে প্রায়শই ঝামেলায় জড়িয়ে পড়তো সে। অভদ্র ভাষায় কথা শোনাতো তাদের। সমর্পিতার সঙ্গেও তো অহিনকুল সম্পর্ক ছিল তার। আচ্ছা, রাজশ্রী কি সত্যি পৃথ্বীরাজ বাবুকে ভালোবাসতেন? আমি বলবো হ্যাঁ, রাজশ্রী ভালোবাসত। আর কেউ না বুঝুক,
তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম যে সে আজও পৃথ্বীরাজকে ভালোবাসে। কনিষ্কবাবু, সমর্পিতা দেবী ছাড়াও আর কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়িয়েছিলেন রাজশ্রী দেবী? মানে আপনার ছবির সেটের পরিচিত কেউ? আগে হ্যাঁ, বিভূতিবাবু একবার ওনার সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। কি বলেন? কে জড়িয়ে পড়েছিলেন? বিভূতিবাবু? আগে হ্যাঁ, তার স্ত্রীর তখন শত ক্যান্সার ধরা পড়েছিল। সেই সময় কিছু টাকা ধার চেয়েছিলেন তিনি রাজশ্রীর কাছে। রাজশ্রী অসম্ভব বাজে ব্যবহার করেছিল তার সঙ্গে। এরপর বেশ খানিকক্ষণ চলতে থাকে শঙ্কর্ষণ ও কনিষ্কের বার্তালাপ। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে শঙ্কর্ষণের। অনিরুদ্ধ ফোন করছে। হ্যাঁ অনিরুদ্ধ, বলো। শঙ্কর্ষণদা, তুমি কোথায়? আমি তো কনিষ্কবাবুর বাড়িতে। কেন, কি হয়েছে কি? সর্বনাশ হয়ে গেছে। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। রঞ্জু হ্যাজ বিন মার্ডার্ড। কি? হ্যাঁ, পিঙ্কির ফোন পেলাম একটু আগে। আমি এখন রঞ্জু বাড়িতে যাচ্ছি, তুমিও প্লিজ এসো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। শঙ্কর্ষণের মুখে চিন্তার কালো ছায়া দেখে কনিষ্ক প্রশ্ন করলেন, কি ব্যাপার? রঞ্জু মারা গেছে? সে কি, কি বলছেন? স্তম্ভিত হয়ে যায় কনিষ্ক। আমাকে এখনই বেরোতে হবে, আজ উঠি। দ্রুত কনিষ্ক চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যান শঙ্কর্ষণ। কি বুঝলে? খুবই নৃশংসভাবে খুন হয়েছে রঞ্জু। ঘরের অবস্থা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে খুনি কোনো একটা কিছুর সন্ধানে এসেছিল। সেজন্যই খুন হতে হয়েছে হতভাগ্য রঞ্জুকে। তারপরেই তির্যক দৃষ্টিতে অনিরুদ্ধর পানে চায় শঙ্কর্ষণ। কি অনিরুদ্ধ, কিছু বুঝতে পারছো এর পেছনে কে হতে পারে? অনিরুদ্ধ কিছুক্ষণ ভাবে, তারপর শঙ্কর্ষণের কানে কানে বলে। সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ে শঙ্কর্ষণ। ঘরদোরের খানা তল্লাশি তখনও চলছে। অনিরুদ্ধ একবার রঞ্জুর বাথরুম চেক করতে সেখানে গেল, আর তখনই কোমরের কাছে একটা জিনিস দেখে চিৎকার করে উঠল, শঙ্কর্ষণদা এদিকে কুইক! শঙ্কর্ষণ দৌড়ে এলেন বাথরুমে। একটা বিশেষ ব্র্যান্ডের আধ খাওয়া সরু কালো সিগারেট রয়েছে অনিরুদ্ধর গ্লাভস পরা হাতে। এই দেখো। বুঝতে পারছো অনিরুদ্ধ, এটা কার কাজ? আমাদের এক্ষুনি ওকে অ্যারেস্ট করতে হবে। আমি এক্ষুনি সবাইকে। না না, সবাইকে না, কেবল আমি আর তুমি। চলো। আমি জানতাম ডক্টর শর্মা, আপনি কোনো না কোনো ভুল ঠিক করবেন, কিন্তু সেটা যে একেবারে রঞ্জু খুন পর্যন্ত গড়াবে সেটা বুঝতে পারিনি। এটা তো আর কোনো চাপে পড়ে ভুল নয়, একেবারে ঠান্ডা মাথায় আপনি রঞ্জুকে খুন করেছেন। দেখুন দেখুন, আপনি স্বীকার করুন, নয়তো আজই আপনার কুকীর্তির কথা প্রেস, সোশ্যাল মিডিয়া আর আপনার সহধর্মিনী মায়া দেবীকে আমি জানাতে বাধ্য হব। না 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 না, প্লিজ 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 মিস্টার রুদ্র, প্লিজ মিস্টার রুদ্র, আই 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 সারেন্ডার। হ্যাঁ হ্যাঁ, আমি 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 রঞ্জুকে খুন করেছি, আমি খুন করেছি। কেন? এতদিন রাজশ্রী আমাকে ব্ল্যাকমেইল করতো আমাদের ফিজিক্যাল মোমেন্টের সেই ছবিটা দেখিয়ে, আর এখন সেটা এসে পড়েছে রঞ্জুর হাতে। এবার ও সেটার সাহায্যে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার চেষ্টা করছিল। নয়তো সে নাকি ওই ছবিটা আমার স্ত্রীকে দেখাবে। আমি আর পারছিলাম না, বিশ্বাস করুন, পারছিলাম না। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমি শেষ করে দিলাম রঞ্জুকে, শেষ করে দিয়েছি ওকে। ডক্টর শর্মা, আপনি একটা জঘন্য অপরাধ করেছেন। চিকিৎসা জগতে আপনি একজন কলঙ্ক। কেবলমাত্র একটাই শর্তে আমি আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেব না। সেই শর্ত হলো আগামীকালই আপনি আপনার পূর্বের সমস্ত কুকীর্তির কথা স্বীকার করবেন। রাজশ্রীর সাথে আপনার শারীরিক সম্পর্কের কথা না বললেও চলবে, কিন্তু তাকে যে আপনি ড্রাগস এবং নানা রকম বেআইনি মাদক নিয়মিত পাচার করতেন, এই কথা আপনাকে স্বীকার করতেই হবে।
এতে আপনার লাইসেন্স ক্যান্সেল হবে ঠিকই, কিন্তু হত্যার দায় থেকে আপনি রেহাই পাবেন। নো, দ্য চয়েস ইজ ইয়োর্স। এই বলে চেম্বার থেকে বেরিয়ে যান শঙ্কর্ষণ। তাকে অনুসরণ করে অনিরুদ্ধ। স্তব্ধ হয়ে বসে থাকেন ডক্টর সঞ্জয় শর্মা। তার দু চোখের কোণ অশ্রু জলে টলমল করছে। ডক্টর শর্মার চেম্বার থেকে বেরিয়ে অনিরুদ্ধ প্রশ্ন করে, দাদা এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না, তুমি ওকে গ্রেফতার করলে না কেন? ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই অনিরুদ্ধ। আদালতে বাইচান্স বেঁকে বসলে আমরাই বিপদে পড়তাম। তার চেয়ে ভয়ের চোটে ও নিজেই সবটা স্বীকার করে নিলে আমাদের পক্ষে সুবিধে, বুঝেছ? বুঝলাম। ও যা করেছে তাতে ওর লাইসেন্স তো বাতিল হবেই। কিন্তু না, ডক্টর সঞ্জয় শর্মার লাইসেন্স বাতিল হলো না, কারণ তার পূর্বে এই পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে পরলোক গমন করলেন তিনি। আত্মহত্যা করলেন ডক্টর শর্মা। মৃত্যুর পূর্বে তার সুইসাইড নোটে সমস্ত অপরাধ স্বীকার করে গেলেন তিনি। পুরো বিষয়টা নিয়ে শঙ্কর্ষণের উপর রীতিমতো বিরক্ত ছিলেন কমিশনার অসিত ধর। সব দোষ তোমার শঙ্কর্ষণ, তুমি প্রচণ্ড লাইটলি নিয়েছিলে কেসটা। শঙ্কর্ষণ হাসি মুখে নিজের ব্যর্থতা স্বীকার করল। এইটা তুমি কি করলে? তুমি তো চাইলেই নিজেকে ডিফেন্ড করতে পারতে। অনিরুদ্ধ, তোমাকে আগেই বলেছি না, কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এবার ভাই তুমি আমাকে কথা দাও তো যে আমি ঠিক যা যা বলবো তুমি রিপোর্টে ঠিক সেইগুলোই লিখবে। কি কাজটা করবে তো? আচ্ছা, যেমন বলবেন কর্তা। হাসি মুখে বিদায় নেয় শঙ্কর্ষণ। একটা ছোট্ট কাজ বাকি শুধু। হ্যাঁ, আসুন মিস্টার রুদ্র, আসুন আসুন, ভেতরে আসুন। আরে সেদিন তো আপনার সঙ্গে কথা বলার সুযোগই হলো না। তারপর যা সব ঘটনা ঘটলো একের পর এক। ইটস অল রাইট, ইটস অল রাইট, ওসব হয়, সেই সব কোনো ব্যাপার না। বসুন। চা চলবে? হ্যাঁ চলবে। বৃত্তকে চা বানানোর নির্দেশ দিয়ে বিভূতিবাবু বললেন, আচ্ছা মিস্টার রুদ্র, এইবার বলুন কি জানতে চান আমার থেকে? জানতে সেরকম কিছুই চাই না, কারণ আমরা কেসটা অলরেডি ক্লোজ করছি। আপনার এখানে এসেছি আপনার সাথে একটু গল্প করতে। ও, তা বেশ করেছেন। ইতিমধ্যে চা চলে এলো। কথার পাশাপাশি চা পানও চলতে লাগলো। শঙ্কর্ষণ বললেন, বড় আফসোস হচ্ছে বিভূতিবাবু, বুঝলেন? কেন বলুন তো? আসল অপরাধীকে ধরেও ধরতে পারলাম না আমি। মানে আপনি কি ডক্টর সঞ্জয় শর্মার কথা বলছেন? না না, আমি আসল আততায়ীর কথা বলছি। বলেন কি? আমি তাকে চিনি, কিন্তু তিনি নিজের মুখে কথা স্বীকার না করলে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হাসি মুখে বিভূতিবাবুর পানে চেয়ে থাকেন শঙ্কর্ষণ। এবার বিভূতিবাবুর মুখেও অবিকল এক হাসি ফুটে ওঠে। মাথা নাড়েন তিনি। সেদিন কি হয়েছিল আপনি বলবেন নাকি আমি বলবো? আপনি বলুন, আমি না হয় ভুল হলে সংশোধন করে দেব। বেশ, তাই হোক। কিছুদিন আগে রাজশ্রী দেবী রঞ্জুর সাহায্যে ডক্টর সঞ্জয় শর্মার কাছ থেকে একটা মারাত্মক বিষ আনান। রাজশ্রী যেদিন মারা যান সেদিন শুটিংয়ে সেটা তিনি রঞ্জুর হাতে দিয়ে বলেন সমর্পিতার কফির কাপে সেটা মিশিয়ে দিতে। ঠিক যখনই রঞ্জু সেটা করতে যাবে তখনই সে ধরা পড়ে আপনার হাতে। তারপর তার বয়ান অনুযায়ী সে ওষুধটা ফিরিয়ে দেয় রাজশ্রীকে। রিপোর্টে এটাই লেখা হয়েছে, কিন্তু আসলে রঞ্জু ওষুধটা দেয় আপনাকে। আপনি ওকে কনিষ্কর জন্য সিগারেট কিনে আনতে পাঠিয়ে রাজশ্রী দেবীর কাপে ওষুধটা মিশিয়ে দেন, আর তপন দাসকে সেই কফির ট্রেটা দুই নায়িকার কাছে নিয়ে যেতে বলেন এবং ভালো করে বুঝিয়ে দেন কোন কাপটা রাজশ্রী দেবীকে দিতে হবে। ব্যাস। যথার্থই বলেছেন।
রাজশ্রী দেবী মারা গিয়েছেন ভরা সেটে, সকলের উপস্থিতিতে। এক্ষেত্রে কে আততায়ী সেটা ভাবা খুবই দুষ্কর। সকলের নাকের ডগায় কিভাবে রাজশ্রী দেবীকে খুন করা হলো, এটা সত্যিই ভাবনার বিষয়। একমাত্র যে কফি বানিয়েছিল অর্থাৎ রঞ্জু, তার উপরেই স্বাভাবিকভাবে সন্দেহ হবে। কিন্তু তারপর যখন শুনলাম যে আপনি রঞ্জুকে সিগারেট আনতে পাঠিয়েছিলেন এবং কফির কাপ দুটোর সামনে একাকী 1-2 মিনিটের জন্য ছিলেন, তখনই আমার মাথায় আপনার বিরুদ্ধে প্রথম সন্দেহটা দেখা দেয়। কিন্তু মনে প্রশ্ন আসে, আপনার মোটিভ কি থাকতে পারে সেটাই ভেবে পাচ্ছিলাম না। আপনাকে ইন্টারোগেট করেও তেমন কোনো সূত্র পেলাম না, কারণ আপনি বলেছেন আপনি কারো সাথে পাঁচে থাকেন না। তারপর যখন কনিষ্কর কাছ থেকে জানতে পারলাম যে রাজশ্রী দেবীর সঙ্গে একটা বিশ্রী রকমের ঝামেলায় আপনি জড়িয়েছিলেন, তখনই বিষয়টা আমার কাছে কিছুটা স্বচ্ছ হলো। তারপর রঞ্জু ধরা পড়ার পর যখন তার বয়ান শুনলাম, তখন পুরো ছবিটাই পরিষ্কার হয়ে গেল। রাজশ্রী দেবীর প্রতি আপনার ঘৃণা এবং সমর্পিতা দেবীর প্রতি আপনার অগাধ ভালোবাসা আপনাকে এই কাজে প্রবৃত্ত করেছে। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? মানে আমি বলতে চাইছি, এছাড়া কি আর কোনো উপায় ছিল না? না, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বিদ্বেষ, একটা মানুষের মনে আরেকটা মানুষের প্রতি এতটা বিদ্বেষ থাকতে পারে? সমর্পিতা একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল, এটা তার অপরাধ। একটা মফস্বল অঞ্চল থেকে নিজ গুণে উঠে এসে পশ্চিমবঙ্গের এই খ্যাতনামা একজন নায়িকা হয়েছে সমর্পিতা, আর তাতে রাজশ্রীর এত জ্বালা। রাজশ্রী ওকে ঘৃণা করত, অপমান করত। আমাকেও ঠিক সমর্পিতার মতো ওর কাছে অপমানের শিকার হতে হয়েছে। এমনকি আমার স্ত্রী যে কিনা একটা মারণ ব্যাধির সঙ্গে লড়াই করছে, তাকে পর্যন্ত বাক্যবাণে বিদ্ধ করতে এতটুকু বাধেনি ওর মনে। রাজশ্রীর কাছে অর্থ ছিল, প্রতিপত্তি ছিল, সবই ছিল, কিন্তু সে একজন ভালো মানুষ ছিল না মিস্টার রুদ্র। ভালো মানুষ সে ছিল না। আমার স্ত্রীর অবস্থার যখন বাড়াবাড়ি হয়, তখন এক ফোঁটা সাহায্য পর্যন্ত করেনি রাজশ্রী, বরং সাহায্য চাইলে অপমান করত। অন্যদিকে সমর্পিতা, ওই মেয়েটি আমাকে অনেক সাহায্য করেছে, অনেক সম্মান দিয়েছে। অমন নিষ্পাপ ভালো একটি মেয়েকে রাজশ্রী মেরে ফেলতে চেয়েছিল। এইটা যখন আমি জানতে পারি মিস্টার রুদ্র, সত্যি আমি মানে মাথা ঠিক রাখতে পারিনি। যে বিশেষ সাহায্যে রাজশ্রী ওই সমর্পিতাকে হত্যা করতে চেয়েছিল, সেই বিশেষ সাহায্যেই আমি রাজশ্রীকে শেষ করলাম। রাজশ্রী যদি বেঁচে থাকতো, আমি নিশ্চিত ও সমর্পিতাকে বাঁচতে দিত না, আবারও ওকে মারার চেষ্টা করত। আমি রক্ষা করলাম ওই নিষ্পাপ মেয়ে সমর্পিতাকে। কাঁদতে লাগলেন বিভূতিবাবু। তার কাঁধে একটা হাত রাখলেন শঙ্কর্ষণ। চিন্তার কিছু নেই বিভূতিবাবু, আমার জুনিয়র অনিরুদ্ধ এই কেসের রিপোর্ট আগেই তৈরি করে নিয়েছে। আপনার কিছু হবে না, আপনি আপনার স্ত্রীর পাশে থাকুন। হ্যাঁ, আপনি সত্যি বলছেন? হ্যাঁ। কিন্তু আপনি এটা কেন, মানে এই কেসের নিষ্পত্তি হলে তো আপনার প্রমোশন। শঙ্কর্ষণ রুদ্র কখনো সাফল্যের পেছনে দৌড়য় না বিভূতিবাবু। তাছাড়া কিছু কিছু সত্য গোপন থাকাই ভালো। যাই হোক, আর চলি,
চাটা কিন্তু দুর্দান্ত ছিল। হ্যাঁ, নমস্কার। যখন বাড়ি পৌঁছলেন শঙ্কর্ষণ তখন সন্ধ্যা হয়ে এসেছে। ফেরার পথে নিউ মার্কেট থেকে একটা বড় কেক নিয়ে এসেছেন শঙ্কর্ষণ। আজ অনেকদিন পর বাড়ির সকলের সঙ্গে একটু গল্পগাছা করে কাটাবেন। দরজা খুলতেই রেবতীকে আলিঙ্গন করে শঙ্কর্ষণ বললেন, গুড ইভিনিং ডার্লিং। এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি, তোমাদের প্রিয় ব্ল্যাক ফরেস্ট কেক। রেবতী যার পর নাই আনন্দিত হলো, সেই সঙ্গে কিছুটা আশ্চর্যও হলো। কি ব্যাপার বলো তো, আজ তোমায় এত খুশি দেখাচ্ছে? তার মানে কি প্রমোশন হয়ে গেছে? না, বরং এবারে তোমার গুণধর স্বামী তার প্রমোশনের পায়ে নিজেই কুড়ুল মেরে এসেছে। সেটাকেই সেলিব্রেট করতে আজকের এই কেক। ঠিক করে বলো তো, কি বলতে চাইছো? আরে বসো বসো, সব বলছি। এরপর সমস্ত ঘটনা স্ত্রী ও কন্যার কাছে বিবৃত করে শঙ্কর্ষণ। সব শুনে খানিকক্ষণ বিস্ময়ে অভিভূত থাকে রেবতী ও উজ্জয়িনী। এবার বলো, তোমার অপগণ্ড স্বামীর এই বোকামির কি শাস্তি তুমি দেবে? এর প্রতিক্রিয়াও রেবতী দিল প্রায় সঙ্গে সঙ্গে। সজোরে সে আলিঙ্গন করল শঙ্কর্ষণকে। আরে আরে কি করছো? মেয়ে আছে তো, বোঝো কাণ্ড। মাঝে মাঝে সত্যি তোমার উপর খুব রাগ হতো। মনে হতো এ কোন মানুষকে বিয়ে করলাম, যার কাছে স্ত্রী কন্যার আগে তার কর্তব্য, তার ডিউটি। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি গর্বিত। তুমি একদম ঠিক কাজ করেছ। বিভূতিবাবুকে তুমি গ্রেফতার করলে সেটা কখনোই উচিত হতো না। আমি সত্যিই তোমার উপর গর্বিত। আই এম অলসো প্রাউড অফ ইউ বাবা। স্ত্রী কন্যাকে জড়িয়ে ধরেন শঙ্কর্ষণ। হাস্যরসিক অথচ কর্মদক্ষ শঙ্কর্ষণ রুদ্রের চোখের কোণে আজ দেখা দিয়েছে অশ্রুজল। এ হলো আনন্দের অশ্রু, ভালোবাসার অশ্রু। রোমাঞ্চ বাংলা এতক্ষণ শুনলে সুলেখক সঞ্জীব ব্যানার্জির গল্প কাশমাকাশ অবলম্বনে রণদৃপ্ত শীলের ভাবানুবাদে এক টান টান গোয়েন্দা কাহিনী নায়িকা হত্যা রহস্য। গল্পটি আমাদের দেওয়ার জন্য আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ বন্ধু সঞ্জীব ব্যানার্জির কাছে। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে যারা ছোট বড় মাঝারি বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে তাদের সকলকেই জানাই বিশেষ ধন্যবাদ এইভাবে আমাদের এক ড্রিম প্রজেক্টের পাশে এগিয়ে আসার জন্য। গল্প পাঠে ব্রতদীপ মুখার্জি, বিভিন্ন চরিত্রে অংশগ্রহণে লালবাজারের ডিটেকটিভ শঙ্কর্ষণ রুদ্রের ভূমিকায় সায়নদীপ ব্যানার্জি, ইন্সপেক্টর অনিরুদ্ধর ভূমিকায় সৌরভ সাহা, শঙ্কর্ষণের বউ রেবতীর ভূমিকায় বর্ণিশা, শঙ্কর্ষণের মেয়ে উজ্জয়িনীর ভূমিকায় শুভ স্বপ্না, ডিরেক্টর কনিষ্কর ভূমিকায় অভিক সাহা, প্রডিউসার সিংহানিয়ার ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, সিংহানিয়ার সেক্রেটারি স্নিগ্ধার ভূমিকায় তনয়া, নায়ক পৃথ্বীরাজের ভূমিকায় সুভাষ, নায়িকা সমর্পিতার ভূমিকায় অধ্যায়, নায়িকা রাজশ্রীর ভূমিকায় প্রদীপ্তা, রাজশ্রীর মা শান্তাদেবীর ভূমিকায় মধুশ্রী, বিভূতির ভূমিকায় তমাল, রঞ্জুর ভূমিকায় মিমো, রঞ্জুর গার্লফ্রেন্ড পিঙ্কির ভূমিকায় শ্রী, ডাক্তার সঞ্জয়ের ভূমিকায় শান্তম চক্রবর্তী, পুলিশ কমিশনারের ভূমিকায় প্রিয়নাথ মুখার্জি, ফিল্ম ইউনিটের তপনের ভূমিকায় নীল ইন্দ্র, নায়িকার হেয়ার ড্রেসার তৃষার ভূমিকায় পারমিতা, সন্তুর ভূমিকায় অগ্নিব, সার্জন ডক্টর চৌধুরীর ভূমিকায় টিকলু গাঙ্গুলি। এছাড়াও বিশেষ অনুরোধে ক্যামিও চরিত্রে অভিনয় করে আমাদের সমৃদ্ধ করেছে রতনের ভূমিকায় পরিচালক তথাগত ব্যানার্জি,
ডক্টরের ভূমিকায় লেখক সঞ্জীব ব্যানার্জি এবং সাংবাদিকের ভূমিকায় নিলয় ঘোষ দস্তিদার। গল্পটির শব্দ সংযোজনে রিম্পা ঘোষ, আবহ নির্মাণে ফিনিক্স অডিওভার্স, প্রচ্ছদ নির্মাণে শ্রাবর্ণ দে। গল্পটির নাট্য সম্পাদনা ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।